আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এর ফিয়ারলেস ফাইটার সবার কি অবস্থা? কেমন আছো? আর যারা গত ক্লাসে আগে চলে গিয়েছিলে তারা একটা অসাধারণ জিনিস, অসাধারণ সেশন মিস করেছো। যেটা রেকর্ডেড ক্লাস দেখে তোমরা বুঝতে পেরেছো যে কি জিনিস লাইভ মিস করেছো। ঠিক আছে? আমরা ট্রান্সলেশন প্রক্রিয়াটা একদম প্রপ বানিয়ে নিয়ে এসে কিভাবে অ্যামিনো অ্যাসিড হচ্ছে, কিভাবে টিআরএনএ মুভ করে সবকিছু কিন্তু দেখিয়ে দিয়েছি। তো যারা ক্লাস থেকে আগে চলে গিয়েছিলে তারা কিন্তু একটা অসাধারণ জিনিস মিস করেছো। আর যেহেতু মিস করে ফেলেছো তাই কি করতে হবে? রেকর্ডেড ক্লাসটা দেখে তাড়াতাড়ি সেটা করে ফেলতে হবে। ঠিক আছে? ওকে। একদম হচ্ছে শীত মোবারক। থ্যাংক ইউ। ওকে, ওকে। আচ্ছা, তোমরা কিন্তু কেউ আবার শীত লিখতে গিয়ে এভাবে লিখো না, হ্যাঁ? অনেকে এই যে এভাবে শীত লেখে, বুঝছো? ভাই ভাই শীত নামছে। অনেকে এভাবে লিখে। ভাই বাংলায় লেখ। এটা মানে কি জানো তো? এই শীত মানে তো কি জানো? ঠিক আছে? পায়খানা। ওইটা লিখবা না। তোমরা বাংলায় লিখো। ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা। তাহলে আজকে আমরা কি পড়বো জানো? আজকে কি পড়বো বলো? আজকে আমরা গত ক্লাসে একটু রিক্যাপ করব। তারপর এই পুরো চ্যাপ্টার থেকে কোন কোন টপিক গুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা জানাবো তোমাদের। তারপর যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে আর্ট শিখাবো। তোমাদের মধ্যে কে কে বলো তো আর্ট অফ এমসিকিউ সলভিং এই টার্মটার সাথে পরিচিত? আমার সাথে কে কে আর্ট অফ এমসিকিউ সলভিং আগে করেছো? আর্ট অফ এমসিকিউ সলভিং। ঠিক আছে? এই সেশনটা বা আমার সাথে এইভাবে এমসিকিউ কে কে সলভ করেছো আগে বলো তো? কে কে সলভ করেছো? ওকে, আমি করেছি। অর্থাৎ যারা আমার 9-10 এর শিক্ষার্থী আছো, যারা আমার সাথে পড়েছো বায়োলজি, তারা করেছো। যারা এইচএসসি তে আমার সাথে প্রথম যাত্রা শুরু করেছো তারা এখনো করো নাই। সো তাদের উদ্দেশ্যে বলি, এই আর্ট অফ এমসিকিউ সলভিংটা কি? আমরা গতানুগতিকভাবে সাধারণ মানুষজন যেভাবে এমসিকিউ সলভ করে, যে ঠিক আছে প্রশ্ন দেখেছি, উত্তর দেখেছি, রেখে দেই। এইভাবেও এমসিকিউ সলভ করি না। আমরা একটু আর্টিস্টিক ওয়েতে সলভ করি। যে একটা এমসিকিউ এর অপশন দেখে, অপশনগুলো এনালাইসিস করে, প্রশ্নটা দেখে, প্রশ্নটা আর কিভাবে হতে পারে সেইটা দেখে, তারপর উত্তরটা জানি। এতে কি হয়? একটা এমসিকিউ পড়ার মাধ্যমে অনেকগুলা এমসিকিউ আমাদের পড়া হয়ে যায়। আর পরীক্ষা হলে কিন্তু এটাই হয়। তুমি প্রিভিয়াস ইয়ার যখন বোর্ড প্রশ্ন সলভ করবা, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্ন সলভ করবা, তারা যারা এই আর্ট অফ এমসিকিউ সলভিং বা আর্ট অফ সলভিং এ বিশ্বাসী এবং এইভাবে সলভ করবা, তারা মেক্সিমাম কমন পাবা। ঠিক আছে? আর যারা গতানুগতিকভাবে প্রশ্ন দেখবা, উত্তর দেখবা, রেখে দিবা, তারা খুব একটা বেশি কমন পাবা না। বুঝছো? হ্যাঁ, অনেকে এইচএসসি 26 এর ক্লাস করছে, ওইখানে দেখেছে। গুড, ভেরি গুড। একজন বলছে, "ভাইয়া একটা এক্সট্রা ক্লাস লাগবে।" কি ব্যাপারে বলো তো? আচ্ছা, তোমরা একটু জানো যে এক্সট্রা ক্লাসটা কি ব্যাপারে লাগবে? এই চ্যাপ্টারে আমরা প্রায় কতগুলা ক্লাস নিছি বলো তো? অনেকগুলা ক্লাস নিছি। অনেকগুলা ক্লাস নিছি। কোন ব্যাপারে তোমার এক্সট্রা ক্লাস লাগবে একটু জানাও আমাকে। রাকিবুল হাসান বলছে, "ভাই একটা এক্সট্রা ক্লাস লাগবে।" মানে কোন, কোন টপিকের উপর? কি জন্য তোমার এক্সট্রা ক্লাস লাগবে? তুমি কি যে ক্লাসগুলা করাইছি, অনেস্টলি বলবো আমাকে, হ্যাঁ রাকিব? যে সেই ক্লাসগুলো তুমি করছো কিনা? এই ক্লাসগুলা করার পর তুমি ফিল করেছো তোমার একটা এক্সট্রা ক্লাস লাগবে নাকি এক্সট্রা পড়তে হবে? সেটা আমাকে একটু ক্লিয়ার করো। যদি এক্সট্রা ক্লাস লাগেই সেই ক্ষেত্রে সবাই একটু জানাও যে ভাই এক্সট্রা ক্লাস যদি লাগে সেটা কোন, কোন টপিকের উপর নিবো? বা কি, কি ওই ক্লাসে দেখাবো এক্সট্রা ক্লাসে? আমার তো মনে হয় সবকিছুই খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ, জানাও আমাকে। আ রুম্মান আফরান বলছে, "আমি মাত্র ভর্তি হয়েছি। মাত্র একটা ক্লাস করেছি।" কোন সমস্যা নেই রুম্মান। তুমি যেটা করবা, তুমি এখনকার টাইমে যে লাইভ ক্লাসগুলো হবে প্রতিদিন সেই লাইভ ক্লাসগুলো ভালো করে পড়বা। ঠিক আছে? দেন তুমি একটা লিস্ট করবা। তুমি একটা লিস্ট করবা যে তোমার এতদিন পরে ভর্তি হওয়ার কারণে কয়গুলা ক্লাস বা কতগুলা ক্লাস মিস হয়ে গেছে। ঠিক আছে? তুমি এক কাজ করবা, ওই লিস্টটা করে এই যে এটা একটা চার্ট বানাবা, হ্যাঁ? চার্ট বানাবা। চার্ট বানিয়ে তুমি নাম্বারিং করবা যে ১, ২, ৩, ৪, ৫ এরকম অনেকগুলা ক্লাস তোমার মিস হইছে।
তুমি যেটা করবা ডেট দিবা, ডেট যে আজকের ডেটে আমার রেগুলার ক্লাসের পাশাপাশি আমি যে কোনো একটা মিসড ক্লাস করব। দেন পরের ডেটে সেম রেগুলার ক্লাসের পাশাপাশি এক্সট্রা একটু সময় দিয়ে এফোর্ট দিয়ে একটু কষ্ট করে, একটু কষ্ট করো মাই বয়, কষ্টের ফল অনেক মিঠা হবে, বুঝছো? এই কষ্টের মর্যাদা আল্লাহ তোমাকে দিবে, তো একটু কষ্ট করতে হবে। রেগুলার ক্লাসের পাশাপাশি মিস ক্লাস একটা একটা করবো। এইভাবে ধরো তুমি 1.5 মাস পরে ভর্তি হয়েছো, তুমি যদি প্রতিদিন রেগুলার ক্লাসের পাশাপাশি একটা করে মিসড ক্লাস করার চেষ্টা করো, তুমি নেক্সট 2 মাসে দেখবা তোমার সকল গ্যাপ ফিল আপ হয়ে যাবে। এবং তুমি নেক্সট 2 মাসেই গ্যাপটা ফিল আপ করো, তোমার রাতারাতি গ্যাপ ফিল আপ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ঠিক আছে, চিল। আমরা ধীরে সুস্থে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করব রেগুলারলি। ওকে, দেখি বাচ্চারা কি বলছে, কি বিষয়ে এক্সট্রা ক্লাস লাগবে। সৈকত বলছে মেইন টপিক গুলো নিয়ে এক্সট্রা ক্লাস নেন, যা পড়িয়েছি সবগুলোই মেইন টপিক। ঠিক আছে, তোমরা যদি এখন থেকে ফাঁকিবাজি শুরু করো যে ওয়ান শট ক্লাস করব, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এখন যা পড়িয়েছি সবগুলা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, সবগুলা টপিক ভালো করে পড়তে হবে। ঠিক আছে, সবগুলা ক্লাস ভালো করে পড়তে হবে। সবগুলা ক্লাস ভালো করে করলে তুমি দেখবা যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন হচ্ছে, সেগুলো তুমি অটোমেটিক্যালি পারছো। এবং আজকে প্রমাণ দেখবা যারা অনেস্টলি ক্লাসগুলো করেছো, ক্লাসের পর বইটা পড়েছো, ভাইয়ের কথা শুনেছো, আমি যে এমসিকিউ গুলো এখন দেখাবো, দেখবা সব এমসিকিউ তুমি পারছো। ঠিক আছে, সো তোমরা স্পেসিফিক কোনো প্রবলেম বলতে পারলা না যে কোন টপিকের, এই যে অনেকে বলছে ভাই লাগবে না, অ্যাকচুয়ালি লাগার কথা না। ঠিক আছে, তবু তোমরা সবগুলা ক্লাস আবার করো, ভাই একটা ওয়ান শট ক্লাস নেন। নো, ইটস নট টাইম ফর ওয়ান শট ক্লাস। তুমি দেখছো এইচএসসি 25 এর ওয়ান শট করতে করতে কি অবস্থা হয়েছে। ওয়ান শট ক্লাস কখন অ্যাপ্লিকেবল হবে তোমার জন্য? যখন বেসিক কনসেপ্ট তুমি পড়বা, একাডেমিক ক্লাসগুলো ভালো করে করবা। ঠিক আছে, একদম পরীক্ষার আগে যে এই জিনিসগুলা পড়তে হবে, তোমার সবকিছু পড়া আছে, বেসিক ক্লিয়ার করা আছে, পরীক্ষার আগে যে এই টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো একটু রিভিশন দিয়ে যাও, তখন ওয়ান শট তাদের ক্ষেত্রে কাজে দেয়। আর যারা আগে কোনোদিন কিছু করে নাই, মেইন জিনিস স্কিপ করে, তারা ওয়ান শট পড়েও, ওয়ান শট ক্লাস করেও কোনো লাভ করতে পারে না, আশানুরূপ রেজাল্ট পায় না। এবার একটা ডেডলি এক্সাম্পল হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, যারা এটা নিয়ে অনেক সাফার করছে। ঠিক আছে, তো শুরু থেকে এই জিনিসগুলো মাঝ থেকে বাদ দিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো আত্মঘাতী কথা, আত্মঘাতী ডিসিশন। লিজা বলছে আপনি মেডিকেল ব্যাচ কত? আমি ঢাকা মেডিকেল কলেজ K74 ব্যাচ, বুঝছো? আমি 2016-17 সেশন। ওকে, ম্যাক্সিমারি লাগবে না, লাগবে না, গুড। নিজে পড়তে হবে, রাইট, নিজে পড়তে হবে। এই যে একজনের কথাটা আমার ভালো লাগছে, ভাই নিজে পড়তে হবে, গুড। আচ্ছা, তোমাদের একটা গল্প বলি আজকে, গল্প শুনবা? আমি খুব একটা গল্প বলি না, আজকে একটা গল্প বলি বা একটা সিনারিও দিই, তুমি ওই সিনারিওতে কি করবা এটা একটু আমাকে ভেবে জানো। মোটামুটি সবকিছুতে পড়া শেষ আমাদের, সো আজকে একটু সিনারিও দেই। সবাই রেডি? যে একটা সিনারিও দিব, তুমি অ্যাজ এ ডিসিশন মেকার ভাববা যে ওই সিনারিওতে আমি কি করতাম বা তোমার কাজটা কি হইতো। সো সবাই রেডি? আচ্ছা, ধরো তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলা, এবং এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ, যার ফলাফলটা খুব বড় ইম্প্যাক্ট রাখবে তোমার জীবনে। পাশাপাশি এই কাজে ব্যর্থ হলে তোমার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই কাজটা করার জন্য তোমরা কয়েকজন টিম করলা, টিম করে ওই কাজের জন্য রওনা দিলা। যখন ওই কাজটা করতে শুরু করলা তুমি, তখন দেখলা তুমি বাদে তোমার টিমের বাকি যে 4-5 জন ছিল তারা তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওরা বলেছিল যে তোমার সাথে থাকবে, তোমার সাথে এই যুদ্ধটা লড়বে, তোমার সাথে এই কাজটা কমপ্লিট করবে। তারা হঠাৎ করে তুমি পেছনে ফিরে তাকালা, দেখলা ওরা কেউই নাই, সবাই চলে গেছে তোমাকে ফেলে। তখন ওই মোমেন্টে তোমার কেমন লাগবে এটা বল, ওই মোমেন্টে তোমার কেমন লাগবে? তোমার ওদের প্রতি ফিলিংসটা কেমন হবে? যাদের সাথে তুমি টিম আপ করেছিলে, যাদেরকে তুমি বন্ধু ভেবেছিলে বা যাদের উপর ভরসা করেছিলে, তাদের উপর তোমার ফিলিংসটা কেমন কাজ করবে ওই ওই মোমেন্টে বলো। অনেক কষ্ট লাগবে, right? অনেকে বলছে অনেক খারাপ লাগবে ভাইয়া, বিশ্বাস ভেঙে গেছে, আমার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, অনেক খারাপ লাগবে, খারাপ লাগবে, রাগ হবে, রাইট? সো এই কাজটা কি আমি যদি বলি প্রতিনিয়ত তুমি করছো, তাহলে কি তুমি মানবে যে প্রতিনিয়ত এই কাজটা তুমি করছো?
তোমার একটা টিম আছে, যে টিমে তোমার আব্বু আম্মু আছে, যে টিমে তোমার শিক্ষকরা আছে, যে টিমে তুমি আছো। ওই টিমটার একমাত্র কাজ হচ্ছে একটা সফলতার জায়গায় পৌঁছানো, তোমার একাডেমিক লাইফটাকে সাকসেসফুল করা, অবভিয়াসলি মোরালি তোমাকে হাই রেখে। বাট ওই টিম যখন লড়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, তুমি মাঝপথ থেকে সেই টিমকে ছেড়ে যাচ্ছ, তোমার আব্বু আম্মুকে হতাশ করছো। তারা ভাবছে তুমি অনেক কষ্ট করছো, কিন্তু কষ্ট করছো না। আমি এখানে গলা ফাটিয়ে ক্লাস নিচ্ছি বা অন্য টিচার গলা ফাটিয়ে ক্লাস নিচ্ছে, তোমরা ক্লাসের মাঝখানে চলে যাচ্ছ, ক্লাসটা গুরুত্ব দিয়ে করছো না। তাহলে আমাকে বলো, এই যে একটা সিনারিও দাঁড় করাইলাম, এই সিনারিওতে যারা আগেই যুদ্ধের মাঠ থেকে বিশ্বাসঘাতকতা চলে গেছে, বিশ্বাসঘাতকতা করে, তারা কারা? তারা তুমি। তারা যারা আমরা এরকম ফাঁকিবাজি করি, তারা যারা আমরা কাজ কমপ্লিট না করে চলে যাই, তারা। এই যে আব্বু আম্মু এত টাকা পয়সা ঢালতেছে, এত কিছু করছে, এত কষ্ট করছে, তুমি যে দেখো তোমার আব্বু ডেইলি কি পরিমাণ কষ্ট করে, কষ্ট করে টাকাগুলা নিয়ে আসে, এবং টাকাগুলা খুব আনন্দের সাথে তোমার জন্য ব্যয় করে। তুমি যেখানে মন চায় সেখানে যদি ভর্তি হতে চাও, যে বই কিনতে চাও সেই বইয়ের ক্ষেত্রে, তখন দেখবা যে কতটা কষ্ট হচ্ছে ওনার, এবং কত কষ্টের, কত সাধনার টাকা তোমার পেছনে ঢালতেছে। কিন্তু তুমি কি করছো? ওই টিমটাকে আলটিমেটলি কলুষিত করছো। ওই কাজটা সম্পন্ন হওয়ার আগেই বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাচ্ছ, তাই না? সো আমরা কি এরকম হতে চাই? আমরা এরকম হতে চাই না। আমরা কাউকে ঠকাতে চাই না, ঠিক আছে? যেহেতু আব্বু আম্মু একটা ভালো কাজ করার জন্য আমাকে পাঠাইছে, আমি সেইটা সর্বোচ্চ দিতে চাই। এটা দিতে গেলে আমার যদি কষ্ট হয়, আমার যদি একটু আনন্দ কম করতে হয়, আমার যদি আড্ডাবাজি কম করতে হয়, টিকটক কম চাপতে হয়, ফেসবুকে কম আসতে হয়, আমি সেটা করব। যদি এটা না করি, আমি যদি এই স্যাক্রিফাইস না করি, তাহলে তাদের স্যাক্রিফাইসের কোনো জাস্টিফিকেশন আমি করলাম না। বুঝছো? আমার টিচার যে এত কষ্ট করছেন, আমি যদি তার উপর ভরসা না রেখে, তার উপর আস্থা না রেখে ক্লাসটা না করি বা তার কথাগুলো না শুনি, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করছি। ঠিক আছে? সো আমরা ওই বিশ্বাসঘাতকতা করতে চাই না, আমরা ওই কাতারে পড়তে চাই না। চাই কি আমরা? বলো। এই যে আমার সাথে অনেকে হাজার হাজার স্টুডেন্ট লাইভে ক্লাস করছো, তারা কি এই বিশ্বাসঘাতকতার কাতারে পড়তে চাও? চাও কিনা বলো? একটু খারাপ লাগছে না? ঠিক তোমার রেজাল্ট যদি খারাপ হয় তোমার গাফলতির কারণে, তোমার আব্বু আম্মুর তেমনই খারাপ লাগবে, যে ও তো আমার সাথে প্রতারণা করেছে, পড়তে পাঠিয়েছি পড়ে নাই। অনেকে হোস্টেলে আছো, বাহিরে আছো, বা অনেক আশা করছে আমার ছেলে বাহিরে পড়তে গেছে, অনেক পড়াশোনা করছে, কিন্তু তুমি যদি পড়াশোনা না করো, এটা প্রতারণা হবে। শিক্ষক ভাবছে আমি অনেক পড়িয়ে দিয়েছি, অনেক কষ্ট করে পড়িয়ে দিয়েছি, অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, কিন্তু যদি বাসায় গিয়ে পড়াশোনাটা না করো, ওই পড়ার কনসেপ্টটা ক্লিয়ার না করো, তাহলে কিন্তু তার সাথে প্রতারণা করা হচ্ছে। বুঝছো? আর সব থেকে বড় কথা, তুমি নিজেকে ধোকা দিচ্ছ, নিজেই নিজের সাথে প্রতারণা করছো। যখন দেখবা তোমার কোনো জায়গায় চান্স হচ্ছে না, ভালো কিছু করতে পারছো না, তোমার একাডেমিক লাইফটা স্টেবল না, তখন তোমার পটেনশিয়ালিটি তুমি নষ্ট করলা, এটার জন্য দায়ী তুমিই। বুঝছো? তো এখন বলো, তোমরা কি আমার সিনারিও বুঝতে পারছো? তোমাদের কি করণীয় সেটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো, বলে যে হ্যাঁ বুঝতে পারছি। এবং এই বুঝতে পারাটা নিজের মধ্যে গ্রো করাবে, এবং চেষ্টা করবে তোমার আশেপাশে যারা আছে তাদের মধ্যেও গ্রো করানোর জন্য, ভালো ওয়েতে, কাউকে হার্ট করে না। কারণ এটা একটা রেসপন্সিবিলিটি। আর তোমরা বড় হয়েছে, কলেজে আসছো, এখন রেসপন্সিবল হতে শিখতে হবে। ঠিক আছে? তো নিজে মানবে এটা, এবং অপরের মাঝেও ছড়িয়ে দিবে। এখন কিন্তু ভালো কাজ ছড়ানো খুবই ইজি। ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেমে খুবই খুবই ইজি ভালো কাজ ছড়ানো। ভালো কথা, ভালো কাজ ছড়িয়ে কিন্তু তুমি আলটিমেটলি কি সেটার ভাগিদারও হতে পারবা, এবং নিজের লাইফটাও ভালো কিছু দিয়ে সাজাতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? সবাই আমাকে কথা দাও যে ভাইয়া আজকে থেকে আমরা এইভাবে ভাববো, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবো। কলেজের লাইফে যত কষ্ট হোক না কেন অ্যাডজাস্ট করতে, আমি চূড়ান্তভাবে ফাইট করব, এবং নিজে তো এভাবে চলবই, চেষ্টা করবো আশেপাশে ওই ভালো জিনিসগুলো রেডিয়েট করতে। ক্লিয়ার? সবাই আমাকে জানাও ক্লিয়ার কিনা। গুড, ভেরি গুড। আমরা তো অনেক পড়াশোনা করেছি না? এই চ্যাপ্টারের এমন কোনো টপিক নাই যে শর্টকাট, কনসেপ্ট, এক্সট্রা ক্লাস, তারপরে 3D দেখিয়ে, তারপর তোমার বিভিন্ন জিনিস ওইদিন কেটে নিয়ে আসছিলাম, mRNA বানিয়ে নিয়ে আসছিলাম, অ্যামিনো অ্যাসিড বানিয়ে নিয়ে আসছিলাম, ট্রান্সলেশন প্রক্রিয়াটা ভিজুয়ালাইজ করে দেখিয়েছিলাম, সবকিছুই করে দেখিয়েছি। সো যেহেতু একটু রিল্যাক্সড আজকের ক্লাসটা, তাই এই কথাগুলো বললাম। আমার কাছে মনে হচ্ছে এই কথাটা বলা খুবই খুবই জরুরি, এবং কলেজ লাইফের শুরুতে যে এই দায়বদ্ধতা নিজের মধ্যে গ্রো করাবে, তার ইনশাল্লাহ লাইফটা স্মুথ যাবে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ।
ওকে, আমরা শুরু করবো, এখন পড়া শুরু করবো। হ্যাং মারছে মনে হয়। আচ্ছা, তুমি একটু ওয়েট করো। ল্যাপটপ, সরি, বোর্ড হ্যাং মারছে, ওটা ঠিক করতে হবে। ও মনে হয় বুঝতেছে যে ও প্রতারণা করছে, ও কষ্ট পাইছে। ওকে, তাহলে অনেক কথা বললাম, এখন চলো আমরা পড়াশোনা শুরু করি। পড়াশোনা শুরুর আগে আমরা গত ক্লাসটা একটু রিক্যাপ করি। রিক্যাপ সেশন, চ্যাপ্টার রিক্যাপ। খেয়াল করো, চ্যাপ্টার রিক্যাপ। সবাই ভালো করে খেয়াল করো যে কি কি আমরা পড়ছি। চ্যাপ্টার রিক্যাপ, ঠিক আছে? আমরা চ্যাপ্টার 1 বা লেকচার 1 থেকে এই চ্যাপ্টারে কি কি পড়েছি? আমরা সেল নিয়ে কথাবার্তা বলেছি, সেলের ডেফিনেশন পড়েছি, সেল থিওরি পড়েছি। এই সেল থিওরি, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সেল থিওরি, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সেল থিওরিতে কি বলা আছে সেল সম্পর্কে এটা একটু ভালো করে পড়তে হবে। আমরা তারপর পড়েছিলাম সেলের মধ্যে কিছু ভাগে ভাগ করা যায়, একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষকে। সজীব বস্তু আছে এবং নির্জীব বস্তু আছে, রাইট? নির্জীব বস্তুর মধ্যে বর্জ্য বস্তু আছে, সঞ্চিত পদার্থ আছে, ইত্যাদি আছে। এবং কোষ প্রাচীর, এটা নির্জীব বস্তু, প্রাণহীন। আর সজীবের মধ্যে কি আছে? প্রোটোপ্লাস্ট আছে, প্রোটোপ্লাস্টের মধ্যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমের ভেতরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি আছে, রাইট? তারপর আমরা পড়েছিলাম কোষ প্রাচীর। কি ভাইয়া? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো আমি ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে লিখছি। কোষ প্রাচীরের গঠন চিত্রসহ, কোষ প্রাচীরের গঠন চিত্রসহ, এটা ভালো করে আমরা পড়েছি এবং এটা খুব ইম্পর্টেন্ট। যেমন 3টা লেয়ার আছে, কি মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, তাই না? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এটা কোথায় কি উপাদান দিয়ে তৈরি আমরা পড়েছি। তারপর আমরা পড়েছি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির একটা মডেল আমরা পড়েছি, মনে আছে? ফ্লুইড মোজাইক মডেল। এটার চিত্র পড়তে হবে, কোষ ঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল, যেটা সিঙ্গার নিকলসন দিয়েছিলেন, যার নাম আইসবার্গ মডেল, যার নাম হিমশৈল মডেল, ঠিক আছে? এর চিত্র ও কোষ ঝিল্লির কাজ, ঠিক আছে? আর উপাদান, এই যে কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর, এটা থেকে কিন্তু একটা ইজিলি সিকিউ হতে পারে তোমাদের, এবং এমসিকিউ আসে। কোষ প্রাচীরের পর্দা কয়টা? কোষ প্রাচীরের লেয়ার কয়টা? কোষ ঝিল্লির মডেলে কয় ধরনের প্রোটিন আছে? গ্লাইকোপ্রোটিন কি? গ্লাইকোক্যালিক্স কি? এগুলা কিন্তু পরীক্ষায় আসে। তারপর ধরো আমরা বিভিন্ন অঙ্গাণু পড়েছি, বিভিন্ন অঙ্গাণু পড়েছি। অঙ্গাণুগুলোর মধ্যে দুইটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থেকে সিকিউ হবে ইনশাল্লাহ। সে একটা হচ্ছে তোমার প্লাস্টিড, আরেকটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া।
তোমাকে বলবে যে তানজিম সাহেব একটা অঙ্গাণুর কথা বললেন যেটা সব থেকে বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা শক্তি রূপান্তরের অঙ্গাণু, সেটা হচ্ছে প্লাস্টিডের কথা বললেন তানজিম সাহেব। তানজিম সাহেব আরেকটা কথা বললেন যে এই যে একটা অঙ্গাণু আছে, এই অঙ্গাণুটা প্লাস্টিডের তৈরি খাবারকে শক্তিতে রূপান্তর করে, যেটাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। দ্যাট মিনস তানজিম ইজ ইন্ডিকেটিং টুয়ার্ডস মাইটোকন্ড্রিয়া। সো এই প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া থেকে তোমার সিকিউ হবে ইনশাল্লাহ। এদের কি পড়তে হবে ভাইয়া? চিত্র পড়তে হবে, গঠন পড়তে হবে, কাজ পড়তে হবে। যেমন আমরা পড়েছিলাম কি জানো, ক্যাশ ডিলার, মাইটোকন্ড্রিয়ার কাজ পড়েছিলাম ক্যাশ ডিলার, মনে আছে তো? আচ্ছা, এই প্লাস্টিডের প্রকারভেদটা ভালো করে পড়তে হবে, প্রকারভেদটা ভালো করে পড়তে হবে। চিত্র গঠন কাজের পাশাপাশি প্রকারভেদটাও ভালো করে পড়তে হবে, বুঝছো? আচ্ছা, তারপরে যদি আসি আরো দুই একটা চিত্র পড়তে হবে তোমার, নিউক্লিয়াস ও ক্রোমোজোম, এই দুইটা চিত্র আঁকতে শিখতে হবে। এবং একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে বংশগতিতে ক্রোমোজোমের গুরুত্ব ব্যাখ্যা করো, গুরুত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডিএনএ এর গঠন। ডিএনএ এর চিত্রসহ গঠন আমরা সুন্দর করে দেখিয়েছি কিন্তু, চিত্রসহ গঠন। তারপর ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, তাই না? এবং আমি এখানে করেও দিয়েছিলাম ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। তারপর যেটা পড়তে হবে তোমাকে, রেপ্লিকেশন কিভাবে হয় এবং কেন হয়, যেটা আমরা সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম, কিভাবে ও কেন, বুঝছো? তারপর হচ্ছে তোমার জেনেটিক কোড। জেনেটিক কোড এর ডেফিনেশন এবং বৈশিষ্ট্য। দেখো আমরা বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে কিন্তু পড়েছিলাম। ঠিক আছে, তোমাকে পড়তে হবে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় কি। এই যে ডিএনএ থেকে এমআরএনএ হয়, এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি হয়, প্রোটিন ইভেন্চুয়ালি এক্সপ্রেসের আওয়ার ক্যারেক্টারিস্টিক। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়, এটা পড়তে হবে তোমাকে। তোমাকে পড়তে হবে ট্রান্সক্রিপশন ভার্সেস ট্রান্সলেশন, অর্থাৎ ওদের মধ্যে পার্থক্য কি, অথবা ভার্সেস রেপ্লিকেশন, এদের মধ্যে তুলনা চাইতে পারে। ঠিক আছে, সো তুমি মোটামুটি সিকিউ এর জন্য এই টপিকগুলাই ঘুরে ফিরে সব জায়গায় পাবা, সিকিউ এর জন্য এই টপিকগুলাই ঘুরে ফিরে সব জায়গায় পাবা। ঠিক আছে, এবং এই টপিকগুলো ভালো করে পড়লে সিকিউ এবং 60% বা 65 to 70% এমসিকিউ কভার আপ হয়ে যাবে। নাও কামস আদার 30% এমসিকিউ, সেগুলো কোত্থেকে আসে? তো আমি এই সবগুলা এমসিকিউ এর জন্য যেটা পড়তে হবে তোমাদের, এমসিকিউ এর জন্য ফর এমসিকিউ প্রিভিয়াসলি মেনশন টপিকস, অর্থাৎ এই যে ধরো এটা হচ্ছে স্লাইড 1, এটা হচ্ছে স্লাইড 2, এমসিকিউ এর জন্য তুমি স্লাইড 1 প্লাস স্লাইড 2 তো ভালো করে পড়বেই, সিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য পড়বে, পাশাপাশি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোম, পার অক্সিজোম, ঠিক আছে, রাইবোজোম, এদের কাজ ভালো করে পড়তে হবে, অর্থাৎ অঙ্গাণুসমূহের কাজ, অর্থাৎ অঙ্গাণুসমূহের কাজ। পার অক্সিজোম আছে, লিখলাম অঙ্গাণুসমূহের কাজ। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে। তারপর তোমাকে এনজাইম, এই চ্যাপ্টারের যে এনজাইম গুলো আছে, যেমন রেপ্লিকেশন এনজাইম কি, ট্রান্সক্রিপশন এনজাইম কি, ঠিক আছে, ট্রান্সলেশন এনজাইম কি, এগুলো পড়তে হবে। আরএনএ এর প্রকারভেদ পড়তে হবে এমসিকিউ এর জন্য ভালো করে। ঠিক আছে, তারপর ট্রান্সলেশন
বন্ধ করার প্রক্রিয়া, অর্থাৎ কোন কোন ওষুধ ব্যবহার করে কোথায় ট্রান্সলেশন বন্ধ করা যায় সেটা তোমাকে পড়তে হবে। তোমাকে অবশ্যই অপেরণ পড়তে হবে, এটা খ নাম্বারের প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য। তোমাকে জিন কাকে বলে ও জিনের যে একক সমূহ আছে সিস্ট্রন, মিউট্রন, ঠিক আছে, এইগুলা ভালো করে পড়তে হবে। তোমাকে কোড সবগুলা পড়া লাগবে না, কিন্তু স্টার্ট কোডন, স্টপ কোডন, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ভাই কিছুই পড়া হয়নি, এখন এই কামব্যাক দিতে পারবো? কি বলো আব্দুল্লাহ, এখনো তো সময়ই যায় নাই, রেস তো সময় তো শুরু হয়েছে, 1.5 মাস গিয়েছে, তোমার হাতে এখনো 2 বছরের মতো সময় আছে, কেন কামব্যাক দিতে পারবে না? এত আগে কি হাল ছেড়ে দেওয়ার লোক তোমরা? ফিয়ারলেস ফাইটাররা কি এত আগে হাল ছেড়ে দিবে? নো, নেভার, ঠিক আছে? বলছে মিউটেশন পড়ানো হয় নাই, কি বল? গত ক্লাসে মিউটেশন পড়ে দিয়েছি, মিউটেশনের প্রসেস তোমাকে পড়াইতে হবে না, হ্যাঁ? মিউটেশনের এককটা কি সেটা পড়াই দিছি, মিউটেশনের প্রসেস আমি হালকা করে বলে দিয়েছি, কি হয় সিকোয়েন্স গুলো উলট পালট হয়ে যায়, এটাই মিউটেশন। সেটা নানান কারণে হতে পারে, সেটা কোনো জীবাণু আক্রমণ হতে পারে, সেটা রাসায়নিক পদার্থের কারণে হতে পারে, সেটা আলট্রাভায়োলেট রে এর কারণে হতে পারে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এইটা নিয়ে আরেকদিন আলোচনা করব, যে ট্রান্সলেশন বন্ধ করার প্রক্রিয়া, বুঝছো? অর্থাৎ কোন কোন ওষুধ ট্রান্সলেশন কিভাবে বন্ধ করে দেয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ক্লিয়ার? সো ধরো মোটামুটি এইগুলা পড়লে তোমার সিকিউ এমসিকিউ একটা ভালো সলিড প্রিপারেশন পেয়ে যাবা এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি তোমরা একটু শান্ত হইছো? ভাই বলে দিছে যে কোনগুলা বেশি বেশি পড়তে হবে, তাহলে আমরা মোটামুটি সবকিছুই পড়বো, পাশাপাশি এই জিনিসগুলা ভালো করে পড়বো, ঠিক আছে? ওকে গ্রেট, ঠিক আছে, তাহলে চলো এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। তোমরা সবাই কি কাজ করবে জানো? সবাই ফটাফট আনসার করে ফেলো, আমি বলার আগে আনসার করে ফেলবা এমসিকিউ, চলো। এবং আমি কি করব, আর্ট অফ এমসিকিউ সলভিং তোমাদের দেখাবো, যে কিভাবে এমসিকিউ সলভ করলে একটার সাথে অনেকগুলা কমন পাবো, একসাথে অনেক অনেক বেশি পারবো, এবং এই আর্টের আর্টিস্ট হব আমি, সাথে অন্যজনকেও এই আর্টটা শেখাবো, যে আর্ট অফ এমসিকিউ সলভিং। চলো আমরা শুরু করি প্রথম এমসিকিউটা দিয়ে। প্রথম এমসিকিউ কি, এই যে আদিকোষী জীব কোনটি? এখন দেখো তোমরা প্রথমে ফোকাস করো ভালো করে, আর্টটা কি? আদিকোষী জীব, আমরা প্রশ্নটাকে একটু ভাঙবো, যে বলেছে আদিকোষী, সো আদিকোষী মানে কি ভাইয়া? আদিকোষী মানে হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি? প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ন কথাটা আসছে নিউক্লিয়াস থেকে, অর্থাৎ যারা আদি নিউক্লিয়াস বিশিষ্ট। হ্যাঁ, আদি নিউক্লিয়াস মানে কি? আদি নিউক্লিয়াস মানে হচ্ছে যাদের যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই। হ্যাঁ, সুগঠিত নিউক্লিয়াস মানে কি? এই কথাটা মানে কি সুগঠিত নিউক্লিয়াস? এই সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে তার এরকম নিউক্লিয়ার আবরণী, যেটা দ্বিস্তরী হয়, এই যে দ্বিস্তরী নিউক্লিয়ার আবরণী, ভেতরে থাকে নিউক্লিওলাস, তারপর থাকে অসংখ্য নিউক্লিয়ার রেটিকুলাম, তাই না? আর এইগুলা ভেসে থাকে কোথায় বলতো? ভেসে থাকে নিউক্লিয় প্লাজমে, অসংখ্য নিউক্লিয় প্লাজমে। আর এখানে কি নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে থাকে নিউক্লিয়ার ছিদ্র, কি থাকে ভাইয়া? নিউক্লিয়ার ছিদ্র, এই যে নিউক্লিয়ার ছিদ্র, এটা হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। তুমি যদি লেভেলিং করো তাহলে কি পাবা? এই যে নিউক্লিয়ার পর্দা, তাই না? নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার ছিদ্র এবং নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তাহলে আমার সাথে সেটা লিখো ভাইয়া, এটা নিউক্লিয়ার পর্দা, এইটা
ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম বা ক্রোমোটিন, ঠিক আছে, ক্রোমাটিন, বা আমরা বলতে পারি নিউক্লিয়াসের ভেতরে যেহেতু আছে নিউক্লিয়ার জালের মতো করে আছে রেটিকুলাম, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র বা পোর, যেটা দিয়ে আসা যাওয়া করে, এমআরএনএ আসা যাওয়া করে, রাইট। আর এইগুলো হচ্ছে মাতৃকা বা নিউক্লিওপ্লাজম, যেটাকে অপর নাম বলা হয় ক্যারিওলিম্ফ, নিউক্লিওপ্লাজম বা কি ক্যারিওলিম্ফ। এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। যাদের এই সুগঠিত নিউক্লিয়াস নাই এবং এবং আবরণযুক্ত অঙ্গাণু থাকে না, শুধুমাত্র বা শুধু 70S রাইবোজোম থাকে, যে রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। তারা হচ্ছে আদিকেন্দ্রিক বা আদিকোষী জীব, যাদের উদাহরণ কি বলতো? উদাহরণ তোমরা পড়েছো, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, বাচ্চাকালে পড়ে আসছে, মনে আছে? ওরা কারা? ওরা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, ওরা হচ্ছে আদিকেন্দ্রিক। So this is the art of MCQ solving. এখন দেখো তুমি এইখানে কি পেলে খেয়াল করো। প্রশ্নটা অ্যানালাইসিস করে তুমি আদিকোষী জীবের সংজ্ঞা 1 নাম্বার বা ক নাম্বারের জন্য পারলে, তুমি নিউক্লিয়াসের গঠন শিখে ফেলে যেটা গ নাম্বারে আসতে পারে, মানে 3 নাম্বার, মানে টোটাল 4। তুমি সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বুঝো আরেকটা ক নাম্বারের প্রশ্ন পারলে 5। কি থাকে না আরেকটা পারলে 6। কি থাকে? রাইবোজোম। কত এস রাইবোজোম? 70S। আরো 2 নাম্বার 8। রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু 9। এবং কারা কারা? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার মধ্যে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। তুমি আরেকটা ইনফরমেশন জানলে, ঠিক আছে। 11। আর এখন অপশন অ্যানালাইসিস করলে কতগুলো জানবো খেয়াল করো। ইস্ট হচ্ছে আমার একটা ছত্রাক। ইস্ট কি হচ্ছে? একটা ছত্রাক, যেটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলো? ফানজাই। ছত্রাক থেকে মনে পড়ে গেল, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। অ্যামিবা, এটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, বাচ্চাকালে পড়েছে, মনে আছে? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। প্লাজমোডিয়াম, এটা ম্যালেরিয়ার পরজীবী, আরেকটা ইনফরমেশন জেনে ফেললাম। এন্ড মাইকোপ্লাজমা, এটা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। এখন দেখো তুমি যে ব্যাখ্যা করে পড়ছো, একটু সময় বেশি লাগছে, কিন্তু তুমি কয়টা এমসিকিউ বা কয়টা নাম্বার এখান থেকে এনশিওর করলা খেয়াল করো। অনেক নাম্বার, রাইট? সো দ্যাট ইজ দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং। সবাই এই আর্ট রপ্ত করবে, এখন উত্তরগুলো সবাই জানো। একজন দুষ্টুকে পেয়েছি, সে অনেক লম্বা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আবার তোমাকে ব্লকও করে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর না? টেকনিকটা ভালো লাগছে না? দেখতেও ভালো লাগতেছে। সো তুমি এই টেকনিকটা অবলম্বন করবা, এই টেকনিকে নিজে পড়বা, অপরকে শিখাবা। আমরা ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্স, নিজে শিখবো, অন্যকেও শেখাবো, ঠিক আছে। এবং আর্ট নিজে রপ্ত করতে হবে। আর্ট না ছড়াইলে আর্টের মূল্য থাকে না, বুঝছো? এখন তুমি কিন্তু পেরে গিয়েছো। মাইকোপ্লাজমা, সঠিক উত্তর মাইকোপ্লাজমা। শেষ। এখন দেখো আমরা পরবর্তীটা এভাবে এমসিকিউ সলভ করে আসো। তুমি আমার সাথে সলভ করো।
জীবনের ভৌত ভিত্তি কি? জীবনের ভৌত ভিত্তি কি? ঠিক আছে, এইখান থেকে আরো প্রশ্ন হতে পারে। তোমাকে জীবনের ভৌত ভিত্তি না দিয়ে তোমাকে দিতে পারে বংশগতির ভৌত ভিত্তি কোনটা? বংশগতির ভৌত ভিত্তি কোনটা? মাথায় রাখবা, বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে তোমার ডিএনএ। কি ভাইয়া? ডিএনএ। কোনটা? ডিএনএ। ওকে, তোমাকে বলতে পারে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কোনটা? বায়োকেমিক্যাল ভিত্তি কোনটা? আমরা পড়েছি না, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি হচ্ছে জেনেটিক কোড, জেনেটিক কোড। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ডিএনএ। ক্লিয়ার? ওকে, আমরা অপশনটা প্রশ্ন অ্যানালিসিস করলাম, কি কি প্রশ্ন হতে পারে সেটা দেখলাম। অপশন কি আছে? প্রোটোপ্লাজম। কি ভাইয়া? প্রোটোপ্লাজম। উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম। নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসে আছে, ওটার অপর নাম ক্যারিওলিম্ফ। ওপ্লাজম আছে তোমার ওভাম বা ডিম্বাণুর ভেতরে। আর সাইটোপ্লাজম কি ভাইয়া? এই যে ধরো কোষ ঝিল্লির ভেতরে যা যা আছে সব হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লির ভেতরে যা যা আছে সব হচ্ছে প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। আর কোষ ঝিল্লির ভেতরে নিউক্লিয়াস বাদে যা যা আছে সব হচ্ছে সাইটোপ্লাজম। রাইট? দেখো, আরেকটা কনসেপ্ট কিন্তু আমরা ক্লিয়ার হয়ে ফেললাম। উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভিত্তি। কে বলেছেন? থমাস হাক্সলে। কে বলেছেন? হাক্সলে সাহেব বলেছেন। কে বলেছেন? হাক্সলে। কে বলেছেন ভাইয়া? হাক্সলে সাহেব। প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি? 70 থেকে 90% পানি। ঠিক আছে? হ্যাঁ, ব্লুপ্রিন্ট অফ লাইফ, জিনোম। মাস্টার ব্লুপ্রিন্ট, জিনোম। মাস্টার ব্লুপ্রিন্ট, জিনোম। ওকে, ওপ্লাজম হচ্ছে ওভাম বা ডিম্বাণুর ভিতরে থাকে যে সাইটোপ্লাজম, সেটাকে বলা হয় ওপ্লাজম। সেটা হচ্ছে ওপ্লাজম। ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আসো নেক্সট প্রশ্ন দেখি। এটা তোমরা আমাকে বলবে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? এটা আমাকে বলবে। সবাই আনসার করো আমাকে, দেখি এটা পারো কিনা। সেলুলোজ, মাইসেলি, মাইক্রোফাইবিল, লিগনিন। খ খ বি বি, গুড, ভেরি গুড, শাবাশ। মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এখন দেখো, তুমি যে ব্যাখ্যা করে পড়বে আউট অফ এমসিকিউ সলভিং এ, তোমাকে কি পড়তে হবে? তুমি জানো কোষ প্রাচীর 3 স্তরী। কোষ প্রাচীর 3 স্তরী। প্রথমটা হচ্ছে মধ্যপর্দা, এই যে মধ্যপর্দা। ঠিক আছে? তারপর আছে তোমার প্রাথমিক প্রাচীর, এই যে প্রাথমিক প্রাচীর। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার সেকেন্ডারি প্রাচীর, এই যে সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে? আর এই যে একটা অঞ্চল, যে অঞ্চলে প্রাথমিক প্রাচীর মধ্যপর্দা ছাড়া আর কিচ্ছু নাই, এটা হচ্ছে পিট বা কূপ এলাকা। পিট বা কূপ এলাকা, কূপ এলাকা বা পিট ফিল্ড বা পিট পেয়ার বলা হয়। ঠিক আছে? এই পিট পেয়ারের মধ্যে অসংখ্য কি থাকে? এরকম সুতার মতো প্লাজমা ডেজমাটা থাকে, যারা একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা করে। তুমি পড়েছো কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা বা সূক্ষ্ম গঠনটা কিভাবে দেখেছো? এটা গ্লুকোজ, আমরা পড়েছিলাম বিটা ডি গ্লুকোজ। আমরা কোষ রসায়নে দেখবা অসম্ভব সুন্দরভাবে এই আলফা ডি বিটা ডি গ্লুকোজটা কি সেটা জানবো। ঠিক আছে? এই অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি করে সেলুলোজ। কিছু কি তৈরি করে? সেলুলোজ, যেটা উদ্ভিদের প্রধান গাঠনিক শর্করা। সেলুলোজ অনেকগুলা মিলে তৈরি করে সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন তৈরি করে মাইসেলি বা ক্রিস্টালাইন মাইসেলি। এই মাইসেলি থেকে তৈরি হয় মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল থেকে তৈরি হয় ম্যাক্রোফাইব্রিল।
ফাইব্রিল। তারপরে তৈরি হয় ফাইবার, তারপর এই এত অসংখ্য ফাইবার সুতা মিলে মিলে তোমার কোষ প্রাচীর। এই হচ্ছে তোমার কোষ প্রাচীরের গঠন। তাহলে খেয়াল করো, তুমি কিন্তু কোষ প্রাচীরের গঠন গ নাম্বারের উপযোগী করে পড়ে ফেললে, তাই না? গ নাম্বারের উপযোগী করে ফেললে। সো দ্যাট ইজ দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং। এইভাবে পড়তে হবে। তোমাদের সাথে আরেকজনের পার্থক্য থাকতে হবে না। দিস থিংস, দিস লিটল থিংস, লিটল অ্যাডজাস্টমেন্ট উইল মেক দ্য ডিফারেন্স। আর কি বলেছি, আমাদের ওই টপ 1% এর মধ্যে থাকতে হবে। উই হ্যাভ টু বি দ্যাট টপ 1%। ওকে। লিগনিন কি? লিগনিন একটা পদার্থ যেটা সেকেন্ডারি প্রাচীরে থাকে। কই থাকে ভাইয়া? সেকেন্ডারি প্রাচীরে থাকে লিগনিন। কই থাকে ভাইয়া? সেকেন্ডারি প্রাচীরে থাকে। লিগনিন কই থাকে? সেকেন্ডারি প্রাচীরে থাকে। আর অনেকের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর থাকে না, যেমন যারা ভাজক টিস্যু, ওরা বারবার বিভাজিত হয়, ওদের এত সময় থাকে না এত প্রলেপ দেওয়ার, ওদের সেকেন্ডারি প্রাচীর থাকে না। আচ্ছা, আর অনেক সময় কি হয়, সেকেন্ডারি প্রাচীরের ভেতরে আরেকটা লেয়ার থাকে যার নাম কি? টারশিয়ারি। কাদের থাকে? নগ্নবীজী উদ্ভিদের থাকে, তাই না? এটা আমরা পড়েছিলাম। সো দেখছো, এইভাবে আমরা সলভ করব, অনেক কিছু রিভিশন হবে। কেমন লাগতেছে বলো? কেমন লাগতেছে? গুড, ভেরি গুড। তোমাদের মাথায় রাখতে হবে যে ভাইয়া যে কথাগুলো বলবো সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। সো আমার কথা যেগুলো পড়ার বাহিরের কথা ওইগুলো ইম্পর্টেন্ট। সো ওইগুলা থেকেও কিছু না কিছু নেওয়ার চেষ্টা করো। নট অনলি মি, আমার যত ফেলো ব্রাদার্স আছে শিক্ষকদের সবার কথা ইম্পর্টেন্ট। তো পড়াশোনার বাহিরে আমাদের কথাগুলো তোমাদের বুঝতে হবে, চেষ্টা করতে হবে। ওকে। মধ্য পর্দায় অধিক পরিমাণে কি থাকে? মধ্য পর্দা, দেখছো আমরা কিন্তু পারবো, আমরা কিন্তু এখন এটা পারবো। মধ্য পর্দায় অধিক পরিমাণে কি থাকে? প্যাকটিক অ্যাসিড, সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন। মধ্য পর্দা কিভাবে তৈরি হয় খেয়াল করো। কোষ বিভাজনে যখন সাইটোকাইনেসিস চলে, তখন সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজম থেকে তারপর গোলজি অ্যাপারেটাস থেকে, গোলজি বডি থেকে কি কি আসে ভাইয়া? প্যাকটিন বা প্যাকটিক অ্যাসিড আছে। প্যাকটিক প্যাকটিক অ্যাসিড সাথে ফ্র্যাগমোপ্লাস্ট কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট। ওরা এসে তৈরি করে মধ্য পর্দা বা মিডল ল্যামেলা, তাই না? মধ্য পর্দা বা মিডল ল্যামেলা। এই প্যাকটিক অ্যাসিডের সাথে থাকে প্যাকটেট, সোডিয়াম ম্যাগনেসিয়াম প্যাকটেট, ক্যালসিয়াম প্যাকটেট, যেটা অনেকটা জেলির মতো হয়। কিসের মতো হয়? জেলির ন্যায় মতো হয়, জেলির ন্যায় থকথকে হয়। কখন হয়? যখন সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে টেলোফেজের পর। তৈরি করে কি? কোষ প্লেট, যেটা পরবর্তী মধ্য পর্দায় রূপান্তরিত হয়। উত্তর হচ্ছে প্যাকটিক অ্যাসিড। সেলুলোজ প্রাথমিক প্রাচীরে থাকে, রাইট? সেলুলোজ, হেমিসেলুলোজ প্রাথমিক প্রাচীরে থাকে। আর গ্লাইকোপ্রোটিন কি ভাইয়া? এই গ্লাইকোপ্রোটিন হচ্ছে শর্করার সাথে যখন প্রোটিন যুক্ত হয়, শর্করার সাথে প্রোটিন যুক্ত হলে যে উপাদানটা তৈরি করে সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন কই থাকে বলতো? এই গ্লাইকোপ্রোটিন কোথায় থাকে? আমরা কোষ ঝিল্লিতে পড়েছি গ্লাইকোপ্রোটিন থাকে, কোষ ঝিল্লিতে পড়েছি গ্লাইকোপ্রোটিন থাকে। আর লিগনিন দেখো আমরা পড়েছি। তাহলে উত্তর কি ভাইয়া? মধ্য পর্দায় অধিক পরিমাণে কোনটি থাকে? একজন বলছে গ, এত কথা বলার পর গ বললে হবে? গ বললে তো হবে না, প্যাকটিক অ্যাসিড। ওকে, তারপর চলে আসো, গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন উপাদান দিয়ে? গ্লাইকোক্যালিক্স এই শব্দটাকে আমরা ভাঙি। গ্লাইকোক্যালিক্স কোথায় থাকে? গ্লাইকোক্যালিক্স কোষ ঝিল্লিতে থাকে। কোষ ঝিল্লিতে গ্লাইকোক্যালিক্স ছাড়াও আর কি থাকে বলতো? প্রোটিন থাকে। কি? পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন, এক প্রান্তে লেগে থাকে। সাথে থাকে ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন দুইটা লেয়ারেই একত্রে এমবেডেড থাকে। আর হচ্ছে তোমার লিপিড সম্পৃক্ত প্রোটিন।
এর বাহিরেও কোষঝিল্লিতে থাকে কোলেস্টেরল, যেটা প্রাণীতে বেশি থাকে এবং কোষের যে তারল্য ভেদ্যতা এটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে। তারপর থাকে কি বলতো, তারপর থাকে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে দেখো এই যে একটা এমসিকিউ তুমি সলভ করলা, মোটামুটি আমরা কোষঝিল্লির গঠনটা একটু রিক্যাপ করে ফেললাম, রিভিশন দিয়ে ফেললাম। ঠিক আছে, আমার সাথে নোট করবা কিনা করতে পারো, তোমার ইচ্ছা, বাট কথাগুলো শোনো, খাতায় লিখতে পারো এবং উত্তর করতে পারো। এই গ্লাইকোক্যালিক্স কি কি কাজে ব্যবহৃত হয়? এই গ্লাইকোক্যালিক্স কোষ শনাক্তকরণে, অর্থাৎ কোষকে আমরা চিনতে পারি গ্লাইকোক্যালিক্সের মাধ্যমে। ও কোষের ভেতরে সবসময় একটা নেগেটিভ চার্জ থাকে, বুঝছো? কোষের ভেতরে সর্বদা একটা ঋণাত্মক চার্জ থাকে, ওইটা মেনটেন করে। আর এই গ্লাইকোক্যালিক্সের গঠন কিভাবে হয়? দুইটা উপাদান দিয়ে, একটা গ্লাইকোপ্রোটিন, একটা গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, এই দুইটাকে একত্রে বলে গ্লাইকোক্যালিক্স। এই দুইটাকে বলে গ্লাইকোক্যালিক্স। আব্দুল্লাহ, এত কিছু কিভাবে মনে রাখবা? বারবার পড়ে। কি? বারবার পড়ে, টেনশন কিছু নাই। একজন বলছে কোষের ট্রাফিক পুলিশ, তুমি একটু তাকে উত্তর দিয়ে যাও তো, যে কোষের ট্রাফিক পুলিশ আমরা কাকে বলতাম? উত্তর দিয়ে দাও কমেন্টে। সো গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। তারপরের প্রশ্ন দেখি কি আছে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলো পাশে ব্যাপ্ত হয়, অক্ষ বরাবর ঘুরতে সক্ষম, দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। এইটা সবাই একটু কমেন্টে জানাও দেখি। সাবাস। কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে গলজি বডি। এইটা আমি পোল দিব, দাঁড়াও, এইটা আমি পোল দিব। মেহেদি, দেখি এটা কে পারো, কে মনোযোগ দিয়ে ক্লাস করেছো, কে ঢাকা মেডিকেল কলেজের জন্য, বুয়েটের জন্য, ঠিক আছে, বা ঢাকা ভার্সিটির জন্য বা এগ্রি ভার্সিটির জন্য নিজেকে প্রস্তুত করে তোলার যুদ্ধে পরিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে, এটা আমি দেখতে চাই। থাকো একটু, সবাই আনসার করো দেখি ফার্স্ট। তোমাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি। ফ্লুইড মোজাইক মডেল, আমি একটু লিখতে থাকি, কে দিয়েছেন? সিঙ্গার ও নিকেলসন। সিঙ্গার ও নিকেলসন। কত সালে? 1972 সালে। এটার অপর নাম কি? আইসবার্গ মডেল। আইসবার্গ বা হিমশৈল মডেল। ঠিক আছে, তারপর এরা পাশাপাশি ব্যাপ্ত হয়, একটা মুভমেন্ট দেখা যায়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এন্ড করে দাও, দেখি কে কে পেরেছে। এটা খুবই ট্রিকি কোয়েশ্চেন, একটা শব্দের হেরফের। দেখি কয়জন পেরেছে। ওকে, মাত্র 52%, না অনেকেই পেরেছে, গুড। যারা চেষ্টা করেছে সবার জন্যই করতালি, কিন্তু যারা চেষ্টা করেনি তাদের জন্য করতালি দিতে পারলাম না। তারা চেষ্টা করবে, ভুল করলে কোনো সমস্যা নেই, ভুল করতে করতে আমরা শিখবো। নুরা, তারপর তাহমিদুর, মিফতাহুল, তারপরে ফারজানা, তামিম, আবির, ওর নাম কি, ইস্পা, ইস্পা, ফাহিম, আদনান, নিশাদ, রেটিনা সরকার। বাহ, চোখের রেটিনা। কংগ্রাচুলেশনস তোমাদের। উত্তর দেখো, পাশাপাশি ব্যাপ্ত হয়, এটা কারেক্ট আনসার। অক্ষ বরাবর ঘুরতে পারে, লাইক এইভাবে, এইভাবে ঘুরে যেতে পারবে দুইটা স্তর। দুই স্তরের মাঝে স্থান পরিবর্তন করে, এটা ভুল। এখানে হবে এক স্তরের মাঝে স্থান পরিবর্তন করে, এক স্তরের মাঝে স্থান পরিবর্তন করে, এটা হচ্ছে ভুল।
তাহলে দেখো 2 স্তর, 1-এর জায়গায় 2 দিয়ে দিচ্ছে, অনেকে ভুলে দাগায় ফেলছো। ঠিক আছে, উত্তর হচ্ছে 1 এবং 2। খুবই ট্রিকি একটা কোশ্চেন, খুবই মারাত্মক একটা কোশ্চেন এবং আমার পছন্দের একটা কোশ্চেন, সো পড়তে হবে সূক্ষ্মভাবে। ঠিক আছে, ওকে। তারপর এটা সবাই পারবে আমি জানি, এটা সবাই খুব ভালো করেই তোমরা পারবে। গুড, সবাই পারছে, সাবাস। 80s রাইবোজোমের উপ একক কত? তোমরা জানো আমরা গণিতে পড়েছি 80 50 30 80, কিন্তু এখানে হয় কি হয় 50 30 70 হয়। আমরা গণিতে পড়েছি 60 40 100, কিন্তু এখানে কি হয় 60 40 মিলে হয় 80। ঠিক আছে, এই যে 60s এর দুইটা সাব ইউনিট থাকে, একটা সরি 80s এর একটা 60s আর একটা হচ্ছে তোমার 40s। এই দুইটা সাব ইউনিট মিলে একটা রাইবোজোম তৈরি করে, যেটা হচ্ছে কি 80s রাইবোজোম, প্রকৃত কোষের রাইবোজোম। ঠিক আছে, আমরা এটাও বলেছিলাম কেন 60s এবং 40s, এখানে এস মানে ভেদবার্গ ইউনিট, সেন্ট্রিফিউগাল একক। ঠিক আছে, এটা মিলে কেন 100s তৈরি হয় না? কারণ ওরা যখন কাছাকাছি আসে একে অপরকে খুব শক্তিশালীভাবে আকর্ষণ করে, এবং একে অপরের যে পোলারিটি, এইটা আণবিক ভর, এইটা আকৃতি, 3 ডাইমেনশনাল কনফিগারেশন, সবকিছু মিলিয়ে ধরো ওরা আলাদা ছিল এরকম আছে, আলাদা ছিল এরকম আছে, এটা বড় সাব ইউনিট, এটা ছোট সাব ইউনিট। ঠিক আছে, ওরা যখন কাছাকাছি আসে তখন একটা আরেকটার সাথে ওভারল্যাপড হয়ে যায়, যার ফলে দেখো ধরো এইটা হচ্ছে 60, এইটা হচ্ছে 40, তুমি যখন ওদের একসাথে আনবা, যদি এরকম ভাবে আনো, যদি এরকম ভাবে আনো, ধরো এটাকে তুমি এখানে নিলা, এইরকম ভাবে পাশাপাশি বসাও, তখন না 60 40 মিলিয়ে 100 হবে। কিন্তু এটা যদি এইভাবে ব্যপ্ত হয় যে ওভারল্যাপিং হয়ে যায়, তাহলে খেয়াল করো এই 60 40 তে 100 হবে না, তাহলে কি হবে এতটুকু অংশ প্লাস এতটুকু অংশ, এতটুকু কিন্তু বাদ চলে যাবে, কারণ এটা 60-র মধ্যে প্রবেশ করে গিয়েছে। বুঝছো? সো এই জন্য 60 এবং 40 মিলে কি হয় 80 হয়, 100s হয় না। ঠিক আছে, গুড, ভেরি গুড। ওকে, তারপর চলে আসি প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গাণুটি। খেয়াল করো অনেকগুলো অঙ্গাণুর কথা বলা আছে, আমরা একটা এমসিকিউ পড়ে অনেকগুলো অঙ্গাণুর কাজ করে ফেলবো। দেখো তোমরা অপশনে আনসার করতে থাকো। গোলজি বস্তু কি করে? এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এটা করে কি জানো? এটা করে গ্লাইকোসাইলেশন, গ্লাইকোসাইলেশন, এটা হরমোন এবং এনজাইম তৈরি করে। রাইবোজোম কি করে ভাইয়া? রাইবোজোম প্রোটিন তৈরি করে, আমরা গত ক্লাসে দেখিয়েছি। কোন প্রক্রিয়ায়? ট্রান্সলেশন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ট্রান্সলেশন প্রক্রিয়ায়। ঠিক আছে, লাইসোজোম কি করে? আমরা বলেছিলাম এটা একটা সুইসাইডাল বম্ব স্কোয়াড, যারা কি করে নিজের কোষকে নিজে খেয়ে ফেলতে পারে, মানে অটোলাইসিস। যারা জীবাণুকে মেরে ফেলে, মানে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগো, ফেজ মানে খেয়ে ফেলা, কোষের ভেতরে নিয়ে খেয়ে ফেলে জীবাণুকে। যারা যেহেতু নিজের কোষকে নিজে মেরে ফেলতে পারে, এদেরকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড। এরা যেহেতু নিজের কোষকে নিজে খেয়ে ফেলে ফাটিয়ে দিয়ে, এই জন্য বলা হয় অটো ফ্যাগি। এদের ভেতরে কি থাকে, কি এমন থাকে যেটা ব্যবহার করে তারা সবাইকে গিলে ফেলে, ধ্বংস করে ফেলে? থাকে হচ্ছে 40 থেকে 50 টাইপের
হাইড্রোলাইটিক মানে পানির সাহায্যে ভেঙে ফেলতে পারে এমন এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম। অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম কি বলতো? অ্যাক্রোজোম হচ্ছে শুক্রাণুর মাথায় থাকে, শুক্রাণুর মাথায় থাকে, মাথায় থাকে। এই শুক্রাণু মাথায় থাকে। এই অ্যাক্রোজোমকে কে বানায় বলতো? গলজি বস্তু অ্যাক্রোজোম তৈরি করে। আর এই অ্যাক্রোজোমের ভেতরে একটা এনজাইম থাকে, যে এনজাইমটা তৈরি করে লাইসোজোম, নাম হচ্ছে হায়া লিউরোনিডেস বা স্প্রেডিং এনজাইম। ঠিক আছে, তাহলে দেখো একটা এমসিকিউ পড়লা, কতগুলা তোমার পড়া হয়েছে। গুড, এই যে হায়ালুরোনিডেস মারুফ, সাবাস, থ্যাংক ইউ। দেখছো, তোমাদের সাথেও কিন্তু ওই 0.1% বা 1% লোক আছে যারা তুমুল প্রতিযোগিতায় পড়াশোনা করছে। সো বি অ্যাওয়ার অফ দ্যাট। কেউ কিন্তু যে প্রথম প্রথম অল্প করে পড়াশোনা করবো না, যারা ভালো করে তারা প্রথম থেকে সিরিয়াসলি পড়াশোনা করে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা পড়েছি প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজোম, যেটাকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, যেটাকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা আমাকে বলো তো, প্রোটিনকে আমরা কি নামে ডাকতাম? আমরা প্রোটিনকে নামে ডেকেছি জীবনের ভাষা। কি ভাষা? জীবনের ভাষা। এবং যতগুলো রাসায়নিক পদার্থ আছে সব থেকে গুরুত্বপূর্ণ পদার্থ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে জীবনের ভাষা। বুঝছো? ক্লিয়ার? গুড, ভেরি গুড। জীবনের ভাষা সামিয়া বলছে, গুড, ভেরি গুড। ওকে, এখন দেখি উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখন কি তোমরা আমার কথা বিশ্বাস করছো যে আলটিমেটলি একটা জিনিস ভালো করে পড়লে হাজারটা জিনিস বাইরে ফেলা সম্ভব? এই দেখো তোমাদের সামনে উদাহরণ চলে আসছে। আমরা পড়ছি আগেরটায় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে। এখন তো চোখ বন্ধ করে তুমি দাগে ফেলতে পারো, চোখ বন্ধ করে। এ বি সি, সি হচ্ছে কারেক্ট আনসার। গোলজি বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, যার অপর নাম কি? গলজি অ্যাপারেটাস বা ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া বা ডিকটায়োজোম। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কি করে? পাওয়ার হাউস, পাওয়ার হাউস। আমরা একটা ছড়া দিয়েছিলাম, ছড়াটা ক্লাস থেকে দেখে নিবা, এক্সট্রা ক্লাসে আছে। ক্যাশ ডিলার, এটা দিয়ে মাইটোকন্ড্রিয়ার সব কাজ আমরা পড়েছিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে দুই ধরনের, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি করে? এটা প্রোটিন তৈরি করে। আরেকটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, SER, এটা কি করে? লিপিড ও হরমোন পরিবহন করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে লাইসোজোম, তৈরি করে মাইক্রোজোম, তৈরি করে পারক্সিজোম। ঠিক আছে, অনেক কিছু করে সে। রাইবোজোম আমরা অলরেডি পড়েছি। তাহলে দেখছো, এভাবে পড়লে কি ভাই পারা সম্ভব না? আমরা কি এভাবে পড়বো না, নাকি পড়বো না বলো? পড়বো নাকি পড়বো না এভাবে? গুড, সবাই অ্যাক্টিভ থাকবা। দেখবে এক ক্লাসে তুমি এখানে 50টা এমসিকিউ সলভ করে, তুমি করছো 200টা এমসিকিউ সলভ। লাইসোজোম আবিষ্কার করেন কে? এটা একটু টাফ কোশ্চেন হলো, তাই না? একটু টাফ কোশ্চেন। আমরা কয়েকটা বিজ্ঞানের নাম পড়েছিলাম। কেইথ আর পোর্টার, ওর নাম জড়িত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। ক্রিশ্চিয়ান দা দুবে, জর্জ প্যালেট, ব্যান ভ্যান্ডেন। দা দুবে আর ব্যান ভ্যান্ডেন, এদের মধ্যে কনফিউশন, উত্তর হচ্ছে দা দুবে। তিনি লাইসোজোম আবিষ্কার করেছেন, লাইসোজোম আবিষ্কার করেন। ঠিক আছে, এটা কারা কারা পারছে দেখি? অনেকেই পারছে, সাবাস। ইসরাত, গুড, ভেরি গুড। এখন আমাকে বলো, ভ্যান ব্যান্ডেন নাম তো শুনছো তোমরা আগে? ভ্যান ব্যান্ডেন এই নামটা শুনছো কিনা এটা একটু ভালো করে শুনে রাখো। এইটা হচ্ছে, তিনি সেন্ট্রিওল আবিষ্কার করেন, সেন্ট্রিওল আবিষ্কার করেন। বুঝছো?
ক্লিয়ার? সেন্ট্রিওল আবিষ্কার করেছেন। গুড, ভেরি গুড, শুনেছ, সাবাস। কোন অঙ্গাণুটি অটোফ্যাগি? আমি কিছু বলবো না, তোমরাই বলো। আমরা কি ওই যে ব্যাখ্যা করে পড়লাম একটা, আমরা কি এখন এটা পারবো? পারবো কিনা বলো? শোনো, নিজে যখন পারবা তখন নিজেকে অ্যাপ্রিশিয়েট করবে যে আলহামদুলিল্লাহ আমি পারতেছি। নিজেকে এই ভালোবাসাটুকু দিতে হবে তোমার, নিজেকে এই অ্যাপ্রিসিয়েশনটা দিতে হবে। নিজেকে এত অবহেলা অবমাননা করা যাবে না, বুঝছো? যে পারতেছি, ওয়াও আলহামদুলিল্লাহ, তার মানে ঠিকঠাক পড়াশোনা করছি, তার মানে আরো পড়াশোনার গতি বাড়াতে হবে যাতে এই ভালো লাগার, ভালো পারার সিলসিলা বজায় রাখতে পারি। ঠিক আছে, গুড, সবাই পারছো। অটোফ্যাগির সাথে জড়িত হচ্ছে বোমা, সেটাকে লাইসোজোম, তাই না? গুড, আমরা পেরে গেছি। দেখছো, কষ্ট কিন্তু কমে যাচ্ছে, আমাদের ব্যাখ্যা কিন্তু করা হয়ে যাচ্ছে। এন্ডোসিম্বায়ন বলতে কি বোঝো? চলো আমরা একটু ব্যাখ্যা করি। এন্ডো, এন্ডো মানে কি বলতো? এইখানে এন্ডো বলতে ভেতরে বোঝাচ্ছে। কিসের ভেতরে? কোষের ভেতরে। সিম্বায়ন্ট মানে হচ্ছে তোমার মিথজীবী, অর্থাৎ যারা আলাদাভাবে বাঁচতে সক্ষম বাট স্টিল অন্য আরেকটা কিছুর সাথে একসাথে থাকে, থেকে একটা সমন্বয় সাধন করে একে অপরের উপকার করে। ওরা কারা ছিল বলতো? সবাই পারবে আমি জানি। আমরা বলেছিলাম দুইটা অঙ্গাণু যারা শক্তি উৎপন্ন করতে সক্ষম, খাবার বানাতে সক্ষম, যাদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, যাদের নিজস্ব রাইবোজোম আছে, তারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। ওদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ আছে। ওদের 70S রাইবোজোম বা মুক্ত রাইবোজোম আছে। ওদের শক্তি উৎপাদনের ক্ষমতা, কারণ প্লাস্টিডে কিন্তু এটিপি সিনথেটিক ইউনিট আছে, ঠিক আছে? এবং প্লাস্টিড খাদ্য তৈরি করতে পারে। সো এতগুলা জিনিস করার পরেও ওরা আমাদের কোষের ভেতর সাইটোপ্লাজমে থাকে, এই জন্য ওদেরকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। তাহলে দেখো, তোমাকে এমসিকিউ পড়ানোর পাশাপাশি আমি কিন্তু একটা জিনিস বলে দিলাম কেন ওদের এন্ডোসিম্বায়ন্ট বলা হয়, যেটা তোমার অনুধাবনমূলক বা প্রয়োগমূলক প্রশ্নে আসতে পারে। ঠিক আছে? হ্যাঁ, ব্যাকটেরিয়ার যে বৃত্তাকার ডিএনএ কাইন্ড বলতে পারো, মেইন ক্রোমোজোমাল ম্যাটেরিয়ালের পাশে বা বাহিরে, এটা ছাড়াও এটার ব্যাকআপ হিসেবে আরেকটা যে বৃত্তাকার ডিএনএ থাকে, সেটা হচ্ছে প্লাজমিড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ঠিক আছে? একদম হচ্ছে এস মানে কি? এস হচ্ছে ভেদবার্গ ইউনিট। আমরা তো এর কত আগের ক্লাসে পড়ছি, একটু পড়ে নিবা। এস হচ্ছে সেন্ট্রিফিউগাল একক। যখন আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে একটা কিছু দেই, তখন তারাতে ভরের পার্থক্য আলাদা হয়ে যায়। সো এস হচ্ছে ভেদবার্গ ইউনিটের শর্ট ফর্ম। আমরা এটা পেরেছি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমার এন্ডোসিম্বায়ন্ট। নেক্সট চলে আসি, নিচের কোনটিতে জৈব মুদ্রা উৎপাদিত হয়? এটা তোমাদের ওই যে ক্লাস 10 এর ওয়ান শট ক্লাসে মনে আমি ঝালাফালা করে পড়াইছিলাম। জৈব মুদ্রা, যার নাম বায়োলজিক্যাল কয়েন, যেটা হচ্ছে তোমার এটিপি। এই এটিপি কে বলা হয় রিচার্জেবল ব্যাটারি। ঠিক আছে, এটাকে বলা হয় এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা। এই এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাই ফসফেট, যেটা তৈরি হয় একটা শর্করা, শর্করার সাথে অ্যাডেনিন নামক নাইট্রোজেনাস ক্ষার, যেটা পিউরিন ধরনের হয়, যেটা দুইটা রিং থাকে, সাথে থাকে ফসফেট। কয়টা? তিনটা। 1 2 3। এই হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেটা শ্বসন প্রক্রিয়ায় তুমি তৈরি করো। ঠিক আছে, এইটা বেসিকলি কোথায় তৈরি হবে? শ্বসন কোথায় হয় বলো? শ্বসন কোথায় হয়? সবাই আমার আগে পেরে ফেলছে, মাইটোকন্ড্রিয়াতে হয়। সবাত শ্বসনের, সবাত শ্বসনের কয়টা ধাপ? 4টা ধাপ।
এই 4টি ধাপের শেষ 3টি মাইটোকন্ড্রিয়াতে ঘটে, লাইক অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরিলেশন। ঠিক আছে, গুড, ভেরি গুড। ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? আরেকটা প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? আমি ব্যাখ্যা করতে থাকি, তোমরা উত্তরটা দিতে থাকো। আমরা চট করে খুবই অল্প সময়ের মধ্যে ক্লোরোপ্লাস্টের ফিগারটা এঁকে ফিরে আসো। আমরা জানি ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এই যে কয় স্তরী আবরণ থাকবে? 2 স্তরী। কয় স্তরী? 2 স্তরী। আমরা দ্বিস্তরী আবরণ দিচ্ছি। আসো, ছবি আঁকতে হলে প্রথমে তার গঠনটা জানতে হবে, ঠিক আছে, যে যার কি কি থাকে। এখন তুমি যদি আমাকে আঁকতে চাও, যদিও আঁকবা না, আঁকার দরকার নাই, বা যখন কোনো একটা কিছু আঁকতে যাবা তুমি, তখন তার সম্পর্কে জানতে হবে যে তার মধ্যে কি কি আছে, তার হাত কয়টা, পা কয়টা, বা তার কোন কোন ফিচার আছে, ওইগুলো জেনে তোমাকে আঁকতে হবে। ঠিক একই ভাবে যে কোনো বায়োলজিতে ছবি আঁকতে হলে তার গঠনটা সম্পর্কে আগে আইডিয়া লাগবে যে গঠনটা কি। সো প্লাস্টিডে হচ্ছে দ্বিস্তরী একটা আবরণ থাকে, আবরণের ভেতরে তার এরকম থালার মতো, প্লেটের মতো কিছু উপাদান থাকে, যেগুলোকে বলা হয় থালা থেকে থাইলাকয়েড। অসংখ্য থাইলাকয়েড একে অপরের সাথে মিলে মিলে তৈরি করে গ্রানাম। এরকম গ্রানাম থাকে অনেকগুলা। সো এখানেও থাকবে গ্রানাম, থালার মতো, চাকতির মতো তুমি আঁকতে থাকো। ঠিক আছে, আরেকটা গ্রানাম হলো। এইখানে তুমি আরো কয়েকটা চাকতি আঁকো, এই যে একটা গ্রানাম হলো। এখন ওরা তো বিচ্ছিন্ন থাকতে পারবে না, খাবার বানানোর ফ্যাক্টরি, তো ওদের মধ্যে কানেকশন দরকার। এখন কানেকশন কি করবে? একটা লম্বা নালি দিয়ে কানেকশন করবে। এই যে লম্বা নালি দিয়ে কানেকশন করলাম, কানেকশন করে দিচ্ছি। গুড, ভেরি গুড, ওকে, ডান। এই যে কোনো কিছুকে ধারণ করতে হলে, যেমন মা যেমন আমাদের ধারণ করে, তাই ওদেরকে ধারণ করে রাখতে হলো কি? মাতৃকা দরকার, ম্যাট্রিক্স দরকার। এই যে তোমার ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স বা মাতৃকা। আর প্লাস্টিকের মাতৃকাকে একটা ডেফিনিট নাম দেওয়া হয়, যেটা হচ্ছে স্ট্রোমা। এটা হচ্ছে কি? স্ট্রোমা, তাই না? এই যে তোমার প্লাস্টিক আঁকা শেষ, এখন তুমি লেবেলিং করো। এটা তোমার বহিস্থ আবরণী, অন্তঃস্থ আবরণী, এটাকে বলবা থাইলাকয়েড। আর একাধিক থাইলাকয়েড একত্রে মিলে তৈরি করেছে একটা গ্রানাম, যেটা এক বচন, আর যেটা বহুবচন হচ্ছে গ্রানা। আর এই যে এটা হচ্ছে তোমার মাতৃকা বা স্ট্রোমা। আর যে লম্বা নালি মানে ল্যামেলি, নালি ল্যামেলি, যেটা স্ট্রোমাতে আছে, যেটা আলটিমেটলি গ্রানাম গুলাকে কানেক্ট করছে, তাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলি। এই যে আমার আঁকা শেষ, এখন লেবেলিং করে আসো। এটা হচ্ছে বহিস্থ আবরণী, দেখছো? তোমাকে কিন্তু গ নাম্বারে আসতে পারে এমন একটা চিত্র আমি খুব সহজে এঁকে দেখাইলাম, তোমরা এইভাবে আঁকবা। এটা অন্তঃস্থ আবরণী, এটা হচ্ছে থাইলাকয়েড। যেই থাইলাকয়েডের ভেতরেই আলোক নির্ভর অধ্যায় হয় সালোক সংশ্লেষণের, অর্থাৎ আলোকে প্রসেসিং করতে হবে, আলোকে ক্যাপচার করতে হবে। দ্যাটস ওয়াই এই থাইলাকয়েডের ভেতরেই থাকে কে বলতো? ক্লোরোপ্লাস্ট থাকে বা ক্লোরোফিল থাকে, নট ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল থাকে। এটা হচ্ছে স্ট্রোমা বা মাতৃকা, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর এটা হচ্ছে গ্রানাম, এক বচন, ঠিক আছে, বহু বচন গ্রানা। এর আবার বৃত্তাকার ডিএনএ থাকে, তাই না? বৃত্তাকার ডিএনএ আঁকো, ওই যে বৃত্তাকার ডিএনএ আঁকলা তুমি। এর কিছু রাইবোজোম থাকতে পারে, যে মুক্ত রাইবোজোম, 70S রাইবোজোম। তুমি দিলা বৃত্তাকার ডিএনএ, মুক্ত রাইবোজোম, মুক্ত রাইবোজোম, বৃত্তাকার ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, আর অনেক সময় বলে জুম করে দেখাইতে, যে এই যে খাবার দাবার তৈরি হয় কোয়ান্টোজোম, বা তা আলোক নির্ভর হওয়ার জন্য কিছু বিক্রিয়া কেন্দ্র দরকার, এটাকে জুম করে দেখাতে বলে, তখন তুমি এভাবে দেখাবা। এই যে কি থাকবে? এটিপি সিনথেটিক ইউনিট থাকবে। কি থাকবে? এটিপি সিনথেটিক ইউনিট। ঠিক আছে, এইগুলাকে আমরা বলবো কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম, যেখানে থাকে এটিপি সিনথেটেস, যেখানে থাকে
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এ হচ্ছে প্লাস্টিড, ফিগার বা চিত্র প্লাস্টিড। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে পড়তে হবে। দেখো আমার কিন্তু দরকার নাই এত ভিক্ষা বিশ্রমকে পড়াইতে, কিন্তু দরকার আছে কি দায়বদ্ধতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে। আমি চাই তোমরা ভালো করো, অনেক ভালো করো। আমি চাই আসল এসেন্স পড়াশোনাটা তোমরা বুঝো। সঠিক টেকনিক ওয়াইজ যদি একবার পড়াশোনা শিখে যাও, তখন আমাকে দরকার হবে না। তুমি নিজেই কি হতে পারবে বলো তো? স্বয়ংসম্পূর্ণ হতে পারবা, নিজেই নিজেকে একটা উচ্চতর জায়গায় ইনশাল্লাহ পৌঁছায় নিতে পারবা। তো ওইটাই আমার লক্ষ্য। ওইটা যেদিন তোমরা করতে পারবো ওই দিন আমি সফল। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো কই থাকবে ভাইয়া, থাইলাকয়েডের ভেতরে যেহেতু কি হয়, আলোক নির্ভর অধ্যায় হয়, এখানে থাকবে ক্লোরোফিল, এখানে হবে আলোক নির্ভর অধ্যায়। ঠিক আছে, অর্থাৎ এটিপি আর এনডিএস2 তৈরি। আর এই যে ম্যাট্রিক্সে হবে কি বলতো, এই জায়গায় হবে আলোক নিরপেক্ষ অধ্যায়, সালোক সংশ্লেষণের। তাহলে দেখো তুমি সিকিউ এমসিকিউ সব একসাথে পড়ে ফেললা। আর আমাদের সিকিউ সলভিং ক্লাস কিন্তু আছে, টেনশনের কোনো কারণ নেই। সো মাই উত্তর, মাই আনসার ইজ থাইলাকয়েড। ঠিক আছে, পড়ে ফেলেছি, ডান। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? এটা কি পড়তে হবে তোমাকে? প্লাস্টিড, প্লাস্টিডের কোনটায়? ক্লোরোপ্লাস্ট। কারণ প্লাস্টিডের তিনটা টাইপ আছে, কি? লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এন্ড ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এন্ড ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ, সবুজ বা অন্য যে কোনো কালার ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট হচ্ছে সাদা, যেটা হচ্ছে গোডাউনের মতো কাজ করে, অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিড জাতীয় খাবারকে সঞ্চয় করে। শেষ, সবাই পারতেছে, গুড, ভেরি গুড। এটা তো আমি চাই সবাই পারো, মনটাই ভালো হয়েছে আজকে। নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকুতন্তু তৈরি করে? এটা তো পারতে হবে তোমাদের, এটা তো পারতেই হবে। দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা দেখেছি, ওখানে মাকুতন্তু ছিল না। এন্ডোপ্লাজম রেটিকুলাম কাজ দেখেছি, মাকুতন্তু ছিল না। গলজি বস্তুরা কোষ প্লেট তৈরি করত, কিন্তু মাকুতন্তু তৈরি করতো না। তাহলে বাকি রইল সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি করতো? সিলিয়া ফ্লাজেলা তৈরি করত এবং মাকুতন্তু বা স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরি করত। আরে সেন্ট্রিওল যেহেতু নিষ্ক্রিয় থাকে কোথায়? নিউরনে, তাই নিউরনটা কোষ বিভাজন করতে পারে না। উত্তর হচ্ছে সেন্ট্রিওল, মাকুতন্তু তৈরি করে, রাইট? গুড। কয়টা বাজে? অনেক সময় আছে। কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কি বলা হয়? দেখো কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কি বলা হবে? হালকা স্তরকে বলা হচ্ছে টনোপ্লাজম। কি বলা হয়? টনোপ্লাজম। আরেকটা কথা তুমি মনে রাখবা, টনোপ্লাস্ট, টনোপ্লাস্ট ওইটা কি জানো? ওইটা হচ্ছে কোষ গহ্বরের আবরণ। কোষ গহ্বরের আবরণকে বলা হয় টনোপ্লাস্ট। কোষ গহ্বরে কি থাকে? কোষ গহ্বরে থাকে কি বলতো? কোষ গহ্বরে থাকে কোষ রস, যেটা আমাদের পানির ভারসাম্য, পিএইচ ইত্যাদি মেনটেন করে। ঠিক আছে, আর একটোপ্লাজম হচ্ছে বাহিরের ঘন কম দানাদার অঞ্চল, লিখে রাখো, ঘন ও কম দানাদার। আর এন্ডোপ্লাজম হচ্ছে একটু ভেতরে থাকে, কম ঘন অংশ, বুঝছো? আর হায়ালোপ্লাজম কি? সাইটোপ্লাজমের অপর নাম হায়ালোপ্লাজম। সাইটোপ্লাজমের অপর নাম হায়ালোপ্লাজম। তাহলে দেখো একটা জিনিস পড়লাম, অনেকগুলো পড়া হয়ে গেল। আচ্ছা এখন দেখো তো, প্রথম প্রশ্ন আমরা যখন ব্যাখ্যা করি, এটা পড়ছিলাম কিনা, কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? নিউক্লিওপ্লাজম, একটোপ্লাজম, প্রোটোপ্লাজম নাকি এন্ডোপ্লাজম? দেখি তোমরা যদি পারো তাহলে আমি উত্তর ধরে নিব যে তোমরা মোটামুটি পারছো, আমি সফল হচ্ছে, নাহলে আমি ব্যর্থ, ব্যর্থতার গ্লানি নিয়ে চলে যেতে হবে। গুড, সবাই পারছে, সাবাস। নিউক্লিওপ্লাজমের অপর নাম ক্যারিওলিম্ফ।
গুড, ভেরি গুড। নেক্সট প্রশ্ন দেখি, নিউক্লিয়াসের উপাদান কোনটি? ভাই প্রথম প্রশ্ন ব্যাখ্যা করছিলাম, নিউক্লিয়াসের গঠন আঁকছিলাম, ওখানে কি বলেছিলাম? নিউক্লিয়ার রেটিকুলাম, যার অপর নাম ক্রোমাটিন তন্তু, যার অপর নাম বা যেটা মোটা হলে, যেটা বড় হলে আমরা বলি ক্রোমোজোম, সেটা কি নিউক্লিয়াসের অন্তর্ভুক্ত। এই যে ক্রোমোজোম নিউক্লিয়াসের উপাদান। রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম এরা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অর্গানিলস। ঠিক আছে, এর মধ্যে লাইসোজোম, রাইবোজোম হচ্ছে আবরণবিহীন, আবরণবিহীন, আর সেন্ট্রোজোম কি আবরণযুক্ত, আবরণযুক্ত। কিন্তু কিন্তু কিন্তুটা মাথায় রাখবে, সেন্ট্রিওল, সেন্ট্রিওল, সেন্ট্রিওল এইটা আবার আবরণবিহীন অঙ্গাণু, মাথায় রাখতে হবে। গুড। হ্যাঁ, নিউক্লিওপ্লাজম হচ্ছে অ্যামরফাস। সাবাস, এক ধাপে এগিয়ে আমার থেকে। গুড। কোষের মস্তিষ্ক কোনটাকে বলা হয়? হেডকোয়ার্টার কোনটা? সবাই জানি এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা, তাই না? ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর, শক্তি রূপান্তরের অঙ্গাণু। আর মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের অঙ্গাণু। গুড, ভেরি গুড, সবাই পারছে, সাবাস। চিত্রের উপাদানটির নাম কি? এই যে দেখো তো, আমরা একটু আগে ব্যাখ্যা করার সময় এটিপি এরকম কিছু দ্বিচাক্রিক জিনিস আঁকছি না, যেখানে কি আছে? নাইট্রোজেন আছে। তাহলে নাইট্রোজেন দ্বিচাক্রিক, ওরা কি? এরা হচ্ছে নাইট্রোজেন ক্ষার, ওরা হচ্ছে নাইট্রোজেন ক্ষার। আর চক্র কয়টা এখানে? দুইটা, একটা দুইটা। এটা হচ্ছে পিউরিন নামক নাইট্রোজেন ক্ষার, পিউরিন নাইট্রোজেন ক্ষার। কি পিউরিন নাইট্রোজেন ক্ষার? পিউরিন কয় ধরনের আছে? দুই ধরনের, অ্যাডেনিন এবং গুয়ানিন। এর মধ্যে কোনটা এটা? দেখি, কেউ কি একটা বলতে পারবা? কেউ এটা একটু বলতে পারবে? এটা কোন বোর্ডে প্রশ্ন? ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। কেউ কি একটু বলতে পারবা? গুড, ভেরি গুড, এটা অ্যাডেনিন, এইটা অ্যাডেনিন। এখন আমরা বলতে পারি ভাইয়া এটা তো পিউরিন বুঝলাম, কিন্তু গুয়ানিনে তো হইতে পারতো। মাথায় রাখবা, গুয়ানিনে এরকম একটা জিনিস দেখবা, সিও এরকম যদি থাকে এবং দুই রিং, তখন হচ্ছে গুয়ানিন, তখন কি গুয়ানিন হবে। বাট দুইটা রিং আছে, সিও এরকম কিছু নাই, তখন বুঝবা অ্যাডেনিন। আর যদি একটা রিং থাকে, একটা রিং, তখন এদের মধ্যে যে কোনো কিছু হবে, সাইটোসিন অথবা থায়ামিন। ঠিক আছে, গুড, ভেরি গুড। এটা যারা পেরেছো, হ্যাটস অফ, ইউ হ্যাভ আর্নড মাই রেসপেক্ট ইন দ্য 12th ক্লাস। 12 নম্বর ক্লাসে তোমরা আমার রেসপেক্ট আর্ন করেছো, হ্যাটস অফ। আচ্ছা, উপাদানটির বৈশিষ্ট্য, এটাকে আমরা পড়লাম, এটা নাইট্রোজেন ঘটিত ক্ষার, অ্যাডেনিন ক্ষার। এটা বৈশিষ্ট্য কি? এটা ডিএনএ একটি উপাদান, অবভিয়াসলি অ্যাডেনিন হচ্ছে ডিএনএ একটি উপাদান। আচ্ছা, এটি অন্য একটি ক্ষারকের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত হয়। ইয়েস, অ্যাডেনিন কার সাথে যুক্ত হয় বলতো? থায়ামিনের সাথে যুক্ত হয়। কি দিয়ে? দুইটা হাইড্রোজেন বন্ধনী দিয়ে। আবার সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হয় কয়টা? তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। সো এটা আমার কারেক্ট। এটি সুগার বা শর্করার সাথে কার্বনের 1 নং অবস্থানে যুক্ত হয়। অবভিয়াসলি কারেক্ট, আমরা পড়েছি। দেখো এই যে শর্করা, শর্করার 1 নং কার্বন কোনটা? এইটা। এর সাথে কি যুক্ত হতো? নাইট্রোজেনাস ক্ষার। তাহলে এইটাও কারেক্ট। তাহলে 1 2 3 সবগুলো স্টেটমেন্ট আমার কারেক্ট হয়েছে। এটা যারা পেরেছো ওদেরকেও সেলুট। ডি অংশ, ডিটা কি বলতো? এটা গলজি অ্যাপারেটাস, এটা হচ্ছে গলজি অ্যাপারেটাস, এটা হচ্ছে গোলজি অ্যাপারেটাস। কিসের মতো দেখতে? কিসের মতো দেখতে? লম্বা লম্বা নালীর মতো দেখতে। সো এটা হচ্ছে আমার সিস্টার্নি, এটা হচ্ছে সিস্টার্নি। 3 ধরনের সিস্টার্নি আছে, ট্রান্স, মিড আর সিস সিস্টার্নি। পড়বে ভালো করে, সিস্টার্নি। আচ্ছা, উপরের চিত্রের বৈশিষ্ট্যগুলো কোনটা? উপরের চিত্র কোনটা? এই যে
মানে এটা বেসিক্যালি উপরে দেওয়ার কথা নিচে দিচ্ছে। আচ্ছা ডান। অর্থাৎ গোলজি বডির বৈশিষ্ট্য কোনটা? ফ্যাগোসাইটোসিসে সহায়তা করে, কোষ প্লেট তৈরি করে। হ্যাঁ, গোলজি বডি থেকে কোষ প্লেট তৈরি হয় ফ্র্যাগমোপ্লাস্ট এসে। লাইসোজোম গঠন করে। হ্যাঁ, এরা লাইসোজোম গঠন করে। এই দুইটা কারেক্ট। কিন্তু ফ্যাগোসাইটোসিস কে করে বলতো? ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে লাইসোজোম। ওটা ডিরেক্টলি লাইসোজোমের কাজ। গোলজি বস্তুর এর কোনো কাজ নাই। ঠিক আছে? সূচনাকারী কোডন, এটা দেখি কে পারো। হু ওয়ান্টস টু আর্ন মাই রেসপেক্ট? কেমন কেমন, সাবাস। সূচনাকারী কোডন, এইউজি এটা সূচনাকারী কোডন। আর ইউএজি, ইউজিএ ওরা হচ্ছে স্টপ বা ননসেন্স কোডন। ঠিক আছে? আর এটা কি সূচনা করে বলতো? ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। ম্যাথিওনিনের নির্দেশক। নেক্সট চলে আসি। এই প্রক্রিয়াটা দেখো, বি প্রক্রিয়া। এ প্রক্রিয়া কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি। কি আরএনএ? এমআরএনএ তৈরি। এটা এ প্রক্রিয়া। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে যেন কি বলা হয়তো? ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হইতো টিআরএনএ এবং রাইবোজোমকে মিলিয়ে। ওইটা মানে কি যেন ছিল? ট্রান্সলেশন। তাহলে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া বি প্রক্রিয়া, ট্রান্সলেশন প্রক্রিয়া। আবার ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, সেই প্রক্রিয়া ধর আমি দিলাম সি, এটা কোন প্রক্রিয়া? এটা হতো রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ এর কপি করা। তোমরা যে সেলফ টিচিং এর ভিডিও দিচ্ছ আমি দেখতেছি। ঠিক আছে? আবার যারা আপলোড করছো ওরা আমাকে ওদের পোস্টে মেনশন করে দিও, নাহলে পোস্টগুলো হারায় যায়। আর যারা করো নাই তারা অতি শীঘ্রই করে ফেলো। উদ্দীপকের এ প্রক্রিয়া, এ মানে কোনটা? এই যে এ মানে হচ্ছে ট্রান্সক্রিপশন। এ মানে হচ্ছে ট্রান্সক্রিপশন, এই যে ডিএনএ থেকে এমআরএনএ। আচ্ছা, এই প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলছে আমরা দেখি। এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন কি লাগবে? তুমি আরএনএ বানাবা। আরএনএ বানাতে যে এনজাইম লাগবে সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। তুমি ডিএনএ এর নির্দেশনাকে কপি করবা, তো একটা ছাঁচ লাগবে। সেটা কি? ডিএনএ এর ছাঁচ। সহযোগী লিপিডকে আমরা পড়ছিলাম? মনে হয় না, এমন কিছু পড়ছিলাম। সো 1 এবং 3 এটা কারেক্ট আনসার। গো, সাবাস, থ্যাংক ইউ। আচ্ছা, চিত্র পি থেকে কিউ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? পি দেখো একটা দ্বিসূত্রক। দ্বিসূত্রক কি? দ্বিসূত্রক ডিএনএ। এই ডিএনএ থেকে তুমি কি দুইটা ডিএনএ পেয়েছো। তাহলে একটু আগে আমরা পড়েছি না ব্যাখ্যা, এখন তোমরাই বলো ভাই ব্যাখ্যা যে করেন, ব্যাখ্যা কি ভালো নাকি খারাপ? এই দেখো ব্যাখ্যা করেছে, এখন তুমি পেরে ফেলেছো এটা। একটা ডিএনএ থেকে দুইটা, তার মানে এটা রেপ্লিকেশন প্রক্রিয়া। আচ্ছা, এই রেপ্লিকেশন প্রক্রিয়ায় কোন কোন এনজাইম ব্যবহৃত হয়? এটা যারা পারবে ওদের টপ 10 এর নাম আমি নিজ মুখে ঘোষণা করব এবং তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাবো। দেখি একটা পোল দেই। রাকিব, সবাই আনসার করে, পোল দিচ্ছি। সব আনসার করে এটা। লাস্ট 3 সেকেন্ড। 1 1 2 3, শেষ। দেখি টপ 10। ইমরান,
না, ইমামউদ্দিন। আচ্ছা, আব্দুল্লাহ, তাহমিদ, মিফতাহুল, অনন্ত সরকার, কবির, মিনহাজ, নিশাদ, মেঘলা, লাস্টে কি হৃদয় না হৃদি? কংগ্রেচুলেশনস। ঠিক আছে, তুমি ভুল করে ফেলেছো তো ভুল করে ফেলেছো। পরীক্ষা হলে কোনটা দাগাতে হবে সেটা কিন্তু ভালো করে ক্লিয়ার হয়ে তারপর দাগাতে হবে, 1 এবং 3। হেলিকেজ দ্য ডেস্ট্রয়ার সে কি করে? এই ছাঁচগুলাকে প্রথমে আলাদা করে। আর ডিএনএ পলিমারেজ কি করে? ডিএনএ এর কপি করা বা কমপ্লিমেন্টারি সূত্রক তৈরি করা শুরু করে, দ্য ইনিশিয়েটর, দ্য মেইন প্লেয়ার, রাইট? ডিএনএ পলিমারেজ থাকে কয় প্রকারের? 3 প্রকারের। প্রকৃত কোষে, আদি কোষে 1 প্রকারের থাকে। আর ডিএনএ পলিমারেজের কোচ ছিল প্রাইমের, কোচ ছিল প্রাইমেস, রাইট? মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্যে অংশগ্রহণ করে, বাকি 98 ভাগ জিন নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় জিনকে কি বলা হয়? স্প্লাইসিং, ডিটিটিপি, ডিসিটিপি। আমি পড়েছিলাম জাঙ্ক ফুড কোনো কাজে লাগে না। নিষ্ক্রিয় জিন হচ্ছে জাঙ্ক ডিএনএ বা জাঙ্ক জিন। কোন কোডটির অ্যামাইনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই? অর্থাৎ যারা ননসেন্স বা স্টপ কোডন, ওদের অ্যামাইনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই। ওরা হচ্ছে ইউএএ অথবা ইউজিএ অথবা ইউএজি। ওরা হচ্ছে ননসেন্স কোডন বা স্টপ কোডন, ওদের অ্যামাইনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই। এ প্রক্রিয়া এবং বি প্রক্রিয়া সংঘটিত হয় যথাক্রমে। এ প্রক্রিয়া দেখো ডিএনএ থেকে এমআরএনএ, এটা কোথায় হবে? এটা হয় হেডকোয়ার্টারে, কোথায়? নিউক্লিয়াসে। আবার এমআরএনএ থেকে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন মানে ট্রান্সলেশন প্রক্রিয়া, এটা কোথায় হয়? এটা হয় সাইটোপ্লাজমে। কোথায় হয়? সাইটোপ্লাজমে। তাহলে উত্তর হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের কোথায়? সাইটোপ্লাজমের রাইবোজোমে। কোথায়? রাইবোজোমে। উত্তর হচ্ছে নিউক্লিয়াস ও রাইবোজোম। ভেরি গুড কোয়েশ্চেন। এবং যারা পেরেছো তারা নিজেকে একটু বলো আলহামদুলিল্লাহ আমি পেরেছি। নিজেকে একটু সাহস দাও যে তোমার দ্বারা সম্ভব, তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। যারা পারোনি ওরা বলবে কেন আমি পারছি না, ওদের দেখিয়ে দিতে হবে। আই হ্যাভ টু ডু দিস। কেন পারবো না? পারবো না শব্দটাই শুনতে চাই না, আমি শুনতেই চাই না। ইউ হ্যাভ টু হেট দিস ওয়ার্ড, পারবো না। ইউ হ্যাভ টু অলওয়েজ সে আমাকে পারতে হবে। চেষ্টা করি, চেষ্টা করি, চেষ্টা করি, চেষ্টা করবো, আল্লাহর উপর বিশ্বাস রাখবো, চেষ্টা করবো, আল্লাহর উপর বিশ্বাস রাখবো, ফেল করবো, তবু নেক্সট টাইমের জন্য চেষ্টা করে যাবো। দ্যাটস দ্য মেন্টালিটি ইউ হ্যাভ টু গো উইথ অন এন্ড অন এন্ড অন আনটিল ইউ ডাই। উদ্দীপকের প্রক্রিয়া সময়ের ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে আমরা পড়েছি, মানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এ প্রক্রিয়ায় প্রাইমারি তৈরি হয়। এ প্রক্রিয়ায় প্রাইমারি। বি প্রক্রিয়ার সাথে টিআরএনএ সংশ্লিষ্ট। দেখো এই যে বি প্রক্রিয়া মানে প্রোটিন তৈরির সাথে কি টিআরএনএ লাগে না? অবশ্যই টিআরএনএ লাগবে, যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। এ প্রক্রিয়া ইন্টারফেজে সম্পন্ন হয়। নো নো, ইন্টারফেজে হয় রেপ্লিকেশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? ইন্টারফেজে হয় রেপ্লিকেশন, ডিএনএ এর কপি করা, এটা হয় ইন্টারফেজে। বি প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে। নো, স্প্লাইসিং ঘটে এইখানে। এ বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার। সাবাস, খ নাম্বার। এ যারা দিছো তারা ভুল করেছো। ট্রান্সলেশনে টিআরএনএ সংযুক্ত এটা। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া কি বলা হয়? আমরা অলরেডি পড়েছি ট্রান্সক্রিপশন। মিউটেশন কি? এই যে ডিএনএ এর সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে মিউটেশন। মিউটেশন একক কি? মিউটন। রেপ্লিকেশন একক কি? র্যাপ্লিকন। নিচের কোনটি সেরিন অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করে? সেরিন একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটু পড়তে হবে। সেরিন, ঠিক আছে? সেরিন কোথায় আসছে? সকল বোর্ড 2018 সালে আসছে। দেখো সেরিন, তারপর তোমার ম্যাথিওনিন, ঠিক আছে? তারপর তোমার সিস্টিন। এই অ্যামাইনো অ্যাসিড গুলা ইম্পর্টেন্ট। ম্যাথিওনিন আমরা অলরেডি পড়েছি, এ ইউ জি। সেরিনটা কি ভাইয়া? সেরিন হচ্ছে তোমার ইউসিসি। সেরিন হচ্ছে ইউসিসি। এটা না পারলে মন খারাপ করব না। যারা পেরেছো ওদের জন্য লাল সালাম, মনের অন্তঃস্থল থেকে সালাম। ঠিক আছে? সেরিনের জন্য 4টা কোড আছে, এর মধ্যে একটা কোড হচ্ছে ইউসিসি। আর টোটাল কোড করে জানো 4টি কোডন আছে সেরিনের জন্য, এর মধ্যে একটা হচ্ছে ইউসিসি। আর টোটাল আছে 4টা। এই যে 4টা কোডন দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড হয়,
এই ধর্মটা যেন কি নামে রেখেছিলাম আমরা, এটা যদি বলতে পারো তাকে সেলুট। দেখি আমি দেখছি যে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। এই ধর্মটাকে কোডের কি বৈশিষ্ট্য বলা হয়? এই ধর্মটাকে কোডের কোন বৈশিষ্ট্য বলা হয়? এই ৪ টা কোডন মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে। এটাকে বলা হয় রিডান্ডেন্সি। গুড। কে এটা? দেখি। রিডান্ডেন্সি বা ডিজেনারেসি? আরে তাকে তো খুঁজে বের করতে হবে। আজমিন পারিয়া। গুড। ভেরি গুড। থ্যাংক ইউ। ভেরি গুড। থ্যাংক ইউ। একজন বলছে, ভাইয়া আপনার টপ ফ্যান আম্মু। আন্টির প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমি। আন্টিকে আমার সালাম দিও। আসসালামু আলাইকুম আন্টি। দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে? আচ্ছা। আর এই যে দেখো, এখন তো আমি অনেকগুলো প্র্যাকটিস করাইছি। এখন তোমাদের কাজ আছে না আরেকটু প্র্যাকটিস করা? আরো কয়েকটা, আরো মিনিমাম ৫০ টা এমসিকিউ প্র্যাকটিস করবা। মিনিমাম 50 এমসিকিউ। কোত্থেকে পাবা? এই যে আমাদের ম্যাজিক বক্স প্র্যাকটিস বুক থেকে। দেখো বিগত বছরে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। এখানে নিজে চেষ্টা করার জন্য তোমার প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে। তুমি এখানে খেয়াল করবা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন দেওয়া আছে। সো প্র্যাকটিস বুক থেকে মিনিমাম ৫০ টা এমসিকিউ আমি যেভাবে প্র্যাকটিস করেছি, দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং, এইভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে? তখন দেখবে তোমার একটা কোয়েশ্চেন থাকে না, ভাইয়া এমসিকিউ পারি না, অনেক পড়ি। এগুলা ধূলিসাৎ হয়ে যাবে এই প্রশ্ন। ঠিক আছে? এমসিকিউ তুমি বস হয়ে যাবে, বস ইনশাআল্লাহ। সো ভাইয়ের কথা শুনতে হবে। যেখানে যাও না কেন, যে চ্যাপ্টারে পড়ো না কেন, ভাইয়ের কথা শুনতে হবে। আমি যেভাবে পড়াইছি তুমি কেমিস্ট্রি এবং ফিজিক্স, ম্যাথ এগুলো এমসিকিউ যদি এভাবে সলভ করো, দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং, সেগুলো তুমি বস হবা ইনশাআল্লাহ। সো যে চ্যাপ্টার এমসিকিউ সলভ করো না কেন, এভাবে সলভ করবা। ঠিক আছে? কেউ যদি জিজ্ঞেস করে কোত্থেকে শিখছো? আর্ট অফ এমসিকিউ সলভিং। চলো তোমাকেও শিখাই। বাট পোলাইটনেস এর সাথে। ক্লিয়ার? ওকে। আর তোমরা কুইজ তো দিচ্ছ। কোনো সমস্যা নাই। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আদারওয়াইজ I have to end the class here. এই আজকে অনেক পড়া হইছে না? আজকে সেশনটা কেমন লাগলো বলো? তোমাদের সাথে মত বিনিময় সভা করি। আজকে সেশনটা কেমন লাগলো? আমরা অনেকগুলো জিনিস পড়ছি না? আমরা অনেকগুলো জিনিস পড়ছি কিনা বলো? আমরা অনেকগুলো জিনিস পড়লাম না? কেমন লাগলো? ভাল লাগছে? সো ক্লাস কেমন লাগছে? মতামত অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে? মতামত অবশ্যই আমাকে জানাবা। আর এই যে আর্ট অফ এমসিকিউ সলভিং এটা কেমন লাগছে এটাও জানাবা। এবং শিখবো জিতবো বা তোমার মাধ্যমে যাতে সবাই এই আর্ট অফ এমসিকিউ সলভিংটা রপ্ত করতে পারে, সেটাও তোমার দায়িত্ব। বলতে পারো আমি আমার মশালটা তোমার হাতে তুলে দিলাম, যে যা ছড়িয়ে দে আলো, আলোকবর্তিকা হয়ে। ঠিক আছে? তো তুমিও কি করবা? ভালো জিনিস পজিটিভলি, অহংকার করে না, মানুষের মাঝে ভালো জিনিসগুলো ছড়ানোর চেষ্টা করবা। এবং ইনটেনশন রাখবা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছড়াচ্ছি। ঠিক আছে? এতে তোমারও সওয়াব। আর ইনশাআল্লাহ আমিও নিয়ত সহি রাখার চেষ্টা করব, আমারও সওয়াব হবে কিছুটা। ঠিক আছে? সো আমরা কি করলাম? আমরা ক্লাসের চ্যাপ্টার রিক্যাপ করলাম। চ্যাপ্টারে কি জিনিস ইম্পোর্টেন্ট, সিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য সেগুলো বলে দিলাম। আমরা এমসিকিউ সলভ করা পারফেক্ট ওয়ে দেখাইলাম। ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আমরা সিকিউ সলভ করব ইনশাআল্লাহ। আর তোমাদের একটা কাজ দিলাম, সেই কাজটা কি? অবশ্যই নেক্সট ক্লাসের আগে আমাদের কৌশলের গঠনের যতগুলা যার গ্যাপ আছে ক্লাস কমপ্লিট করে ফেলতে হবে, একবার বইটা পড়ে ফেলতে হবে। আর যাদের অলরেডি পড়া আছে তারা কি করবে? আমাদের প্র্যাকটিস বুকে গিয়ে মিনিমাম ৫০ টা এমসিকিউ সলভ করবা। করব তো? আর শুরুতে একটা গল্প বলেছিলাম। ওই গল্পের ভিলেন কিন্তু আমরা হতে চাই না। ওই গল্পের প্রতারক, বিশ্বাসঘাতক কিন্তু আমরা হতে চাই না। এটা কিন্তু আমরা কথা দিয়েছি। সো নিজেকে প্রতিদিন সেটা স্মরণ করে দিতে হবে। যদি না মনে থাকে ওই অংশটুকুর কাট পিস বের করে নিজের গ্যালারিতে সেভ করে রাখো। ওই গল্পটুকু শুনবে এবং শুনে নিজেকে সবসময় পাম্পড আপ, মোটিভেটেড রাখবে যাতে এই গর্হিত কাজ তোমার দ্বারা না হয়। আর যদি দেখো তোমার বন্ধু ওইরকম উচ্ছন্নে যাচ্ছে, তাকে ওই গল্পটা শোনাবে। সেটা ছড়িয়ে দিবে সবার মাঝে। ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট সিকিউ সলভিং ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।